আসসালামু আলাইকুম সবাইকে। দুইবার করে দেখা হচ্ছে এখন। আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমার গ্রুপের স্টুডেন্টরা যারা আছো, তাদের পড়াশোনার কি অবস্থা, মানে আমাকে একটু জানাতে পারো। সব কিছু ঠিকঠাক আছে তো? তোমাদের হয়তো কাদের হয়তো পরীক্ষা হতে পারে সামনে, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। একটু ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, কারো কোনো প্রবলেম আছে কিনা পড়াশোনায় বলতে পারো। যেহেতু আমরা হচ্ছে একসাথে এতদিন ধরে চলতেছি, তো আমাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকা দরকার, ট্রাস্টিং কমিউনিকেশন যেটা বলে, ঠিক আছে? সো সব কিছু ঠিকভাবে রাখবা, প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, শুধু সারাদিন কেমিস্ট্রি পড়বা না, ঠিক আছে? এই তার মানে এই না যে ধরো অর্গানিক ইনঅর্গানিক একসাথে পড়াচ্ছি, স্যার মাথা চলে যাচ্ছে। আসলে জিনিসটা হচ্ছে, যেহেতু আমাদের এখনো কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটি, মানে কোয়ারেন্টাইন টাইম, ঘরে বসে আছি, ফেসবুকিং না করে, মিম শেয়ার না করে এবং আলতু ফালতু জিনিসগুলোতে টাইম ওয়েস্ট না করে আমরা কিছু শিখতেছি, মানে আমরা কোয়ারেন্টাইন টাইমটা আমরা ইউজ করার চেষ্টা করতেছি। সো আমাদের কিন্তু এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমি এই কোয়ারেন্টাইনে কিন্তু তোমাদেরটা সহ মানে এইভাবে পাবলিকলি মানে দুইবার শেষ হয়ে যাচ্ছে অর্গানিক। সো তোমাদের জন্য অ্যাচিভমেন্ট, আমার জন্য অ্যাচিভমেন্ট। সো তোমরা, আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে দেখবা। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলো সমানভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অনেক কেউ যেটা করে হচ্ছে কি, যে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট আমাকে ভালো লাগতেছে, মানে আমার ভালো লাগতেছে, আমি শুধু ওইটাই পড়বো না। ভাই, ওইটা করবো না, ওকে? আচ্ছা, এখন তাহলে এটা গেল। যাই হোক, এগুলো আসলে এখন আজকে তো দেখি মাত্র 113 জন। কাহিনী কি? কাহিনী কি রে? দেখো, আমরা গত ক্লাসে হচ্ছে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে খারাসের নীতিটা, ঠিক আছে? খারাসের নীতি এবং কিছু কিছু স্টুডেন্টের কিছু কিছু টপিকে কনফিউশন ছিল। সো এটা অবশ্যই আমরা আলোচনা করব। তবে তার আগে গত ক্লাসে খারাসের নীতিটা একটু দ্রুত শেষ করে ফেলি, সময় যেহেতু নাই, আর যারা জয়েন করার কথা তারা জয়েন করে ফেলছে। এখন আমরা খারাসের নীতিটাতে যাই। খারাসের নীতি, খারাসের যে মেকানিজম যেটা ছিল, নীতিটা পড়া হয়ে গেছে না ভাইয়া? মেকানিজমটা আমরা পড়বো, খারাসের মেকানিজমটা, ওকে? কিভাবে কি ছিল সেটা মনে আছে? দেখি তো আমরা একটু। ফার্স্টে কি ছিল? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। এখানে কি ছিল? খারাসের নীতিটা বুঝি কেমনে? জৈব পারক্সাইড দেওয়া থাকে, অথবা জৈব পারক্সাইড না দিয়ে হাইড্রোজেন পারক্সাইড দেওয়া থাকতে পারে, পারক্সাইড টাইপের কোনো কিছু। এবং জিনিসটা কি তৈরি হতো মনে আছে? জিনিসটা কি তৈরি হতো? একটু ওয়েট করো তো। জিনিসটা কি তৈরি হতো আমাদের এখানে? আমাদের এখানে তৈরি হতো CH3 CH2 CH2 Br, মানে অ্যান্টি মার্কনিকবের নিয়ম। অর্থাৎ যেখানে আগে হাইড্রোজেন যখন বেশি ছিল মার্কনিকবের নিয়মে, সেখানে হাইড্রোজেনটা যোগ করতাম। বাট খারাসের নীতিতে পুরাটা হচ্ছে উল্টা, যেখানে হাইড্রোজেন কম সেখানে একটা হাইড্রোজেন যোগ করব। এবং এটার পরিমাণ ছিল 99.1%, অথবা তুমি 99% দিলেও সমস্যা নাই। এবং আরেকটার পরিমাণ ছিল CH3, কি বলো, এখানে বিআর ছিল না, আর এখানে কি CH3, এর পরিমাণ কত ছিল? 0.9%। আমি মেবি গত ক্লাসে একটা সিলি মিস্টেক ছিল, এটাকে 0.1 দিচ্ছিলাম, ঠিক আছে? এটা ঠিক করে নিবা, এটা 0.9 হবে। অথবা তুমি 99 এবং 1 দিলেও কিন্তু কারেক্ট, 99 এবং 1 দিলেও কারেক্ট, ঠিক আছে? বাট মেকানিজমে গিয়ে লাস্টেরটা কিন্তু আমাদের লেখা হয় না। কেন? কারণ ওই জিনিসটা এতই যে কম, মানে উৎপাদের পরিমাণ যে এতই কম, সেটা আমরা কি করে দিই? বাদ দিয়ে দিই। মেকানিজমটা একটু দেখি। মেকানিজমের স্টেপ 1, কয় নাম্বার স্টেপ? 1 নাম্বার স্টেপে কি হচ্ছে দেখো, তোমাদের অংশগ্রহণ। আমি আসলে একটা কথা বলি তোমাকে, সবাই এখন আসো না, মাত্র 124 জন। দেখো, একটা কথা বলি যে জৈব রসায়ন কেন ভাইয়া এভাবে ফ্লোর মধ্যে আপনি শেষ করে দিচ্ছেন? কারণ আমি তোমাকে একটা কথা বলি, এভাবে যদি জৈব রসায়ন, সাপোজ ধরো এটা অনলাইন, তো সাপোজ ধরো আমি একদিন পড়াচ্ছি 3 দিন গ্যাপ, একদিন পড়াচ্ছি 3 দিন গ্যাপ, তাহলে তখন কি হবে? তোমাদের ওই মোমেন্টামটা চলে যাবে। অর্থাৎ এখন যে মোমেন্টাম যেটা আছে সেটা তখন হচ্ছে ফল করবে। সো আমার চিন্তা হচ্ছে আমি দ্রুত তোমাদেরকে কিভাবে সেটা হচ্ছে খাওয়াই দেওয়া। কারণ আমি যদি চিন্তা করি যে না, আজকে একদিন পড়াচ্ছি, 3 দিন পর আবার পড়াবো, তাহলে কিন্তু হবে না। যে সেজন্য আমি 4 দিন, মানে 4টা দিন আমি তোমাদেরকে এখন উইকলি পড়াচ্ছি, একটা দিন তোমাদেরকে আবার এক্সটেন্ড করালাম,
কথা বুঝছো? কারণ জিনিসটা চিন্তা করলাম যে না, যেহেতু বেসিক আকারে পড়াচ্ছি তাহলে ক্লাস একটু বেশি লাগবে, আবার ক্লাস বেশি লাগবে ডিউরেশন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ডিউরেশন বলতে সাপোজ ধরো আমি যদি এরকম হয় যে 3 মাস ধরে জৈব রসায়ন পড়াচ্ছি, তখন তুমি আমার কাছে আর পড়বা না। 3 মাস ধরে জৈব রসায়ন কি পড়াই, মানে একটা চ্যাপ্টার যদি 3 মাস ধরে পড়া হয় তাহলে সেটা তোমার আর মজা লাগবে না। সর্বোচ্চ আমরা 2 মাস নিতে পারবো, 2 মাসের থেকে বেশি নেওয়া যাবে না ভাইয়া। এখন 2 মাসের মধ্যে ক্লাস আছে, যদি সপ্তাহে 3টা দিন করলে 12 24টা ক্লাসের মধ্যে জৈব রসায়নের বর্গীয় জোহ পড়া হবে না, কারণ জৈব রসায়নের এতগুলো বেসিক, ঠিক আছে, বেসিক আকারে পড়তে গেলে আরো ক্লাস আরো এক্সটেন্ড করতে হবে। সো এটার কারণে আর কি। আর যেহেতু আজকে ক্লাস আজকের মাশাআল্লাহ এত যে কম আমাদের উপস্থিতি, এটা বলার মতো না। দেখো মেকানিজম হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 আমরা কিভাবে করব দেখো তো। ফার্স্টে আমরা করব হচ্ছে এই যে HBr এর সাথে জৈব পারঅক্সাইড দেওয়া হয় না, স্টেপ 1 জৈব পারঅক্সাইডটার কাজ করব স্টেপ 1 এ। তাহলে দেখো ROR, পারঅক্সাইড মানে হচ্ছে যার জারণ সংখ্যা 1 থাকে। এটা আমি ওই দিন অক্সিডেশনের নাম্বারে পড়াইছিলাম কিন্তু, মানে যে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থাকে তাকে তো পারঅক্সাইড বলে। এখানে জারণ সংখ্যা তুমি যদি খেয়াল করো, এই অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -1, এই অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -1। সাপোজ ধরো এই জায়গায় কার্বন আছে, কার্বন থেকে অক্সিজেনের তরিণাত্মকতা বেশি না, তাহলে এটা -1 এটা -1। আবার তাদের মধ্যে কত, তাদের মধ্যে কি কোনো তরিণাত্মকতার কোনো আছে, ডিফারেন্স আছে? নাই। কেন ভাইয়া? কারণ এটারও 3.5 এটারও 3.5, এটার ইলেকট্রন ও টানবে না, ওর ইলেকট্রন ও টানবে না, কিন্তু এর ইলেকট্রন ও টানবে, সেজন্য তার জারণ সংখ্যা -1। আবার এর ইলেকট্রন এ টানবে, সেজন্য জারণ সংখ্যা -1, সেজন্য এটাকে বলা হচ্ছে পারঅক্সাইড। এবং এই পারঅক্সাইডের এই বন্ধনটাকে বলা হয় পারঅক্সাইড লিঙ্কেজ। পারঅক্সাইডের এই যে মধ্যবর্তী যে বন্ধনটা আছে না, এটাকে বলা হয় পারঅক্সাইড লিঙ্কেজ। পারঅক্সাইড লিঙ্কেজ অর্থাৎ লিঙ্ক করে দেয়। আচ্ছা, এই জৈব পারঅক্সাইডকে যখন সূর্যালোকের উপস্থিতিতে দেওয়া হয় তখন কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয় দেখো, অক্সিজেন এবং এই অক্সিজেনের মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে? 2টা করে না? বুঝি নাই স্যার। মানে অক্সিজেন এবং আর এর মধ্যে 2টা ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ এই একটা ইলেকট্রন অক্সিজেন নিবে এখানে এরকম, আরেকটা ইলেকট্রন মানে হচ্ছে এই অক্সিজেন এবং এটার আরেকটাকে নিবে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, অথবা একদম সহজ কথা এভাবে চিন্তা করো যে অক্সিজেনের মধ্যে কয়টা? 2টা ইলেকট্রন না, সমযোজী বন্ধনে আবদ্ধ না? এইভাবে তুমি চিন্তা করতে পারো। অক্সিজেনের সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন? স্যার বুঝি নাই। দেখো এই দেখো এখানে 2টা ইলেকট্রন না, 1 2, তাহলে একটা হচ্ছে অক্সিজেনের কাছে গেছে, মানে ব্রেক করে দিছো আর কি, আরেকটা হচ্ছে অক্সিজেনের কাছে গেছে, তাহলে কি তৈরি হলো? OR না, আরও দাও, RO। এখানে প্রশ্ন হচ্ছে স্যার আরও মানে কি? আরও মানে হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, আর মানে হচ্ছে CH3, মানে আর মানে যে কোনো একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইলের সাথে যদি অক্সিজেন থাকে সেটাকে বলা হয় অ্যালকক্সি। অ্যালকক্সি মানে অ্যালকক্সি মানে হচ্ছে এই অ্যালটা আসছে তোমার হচ্ছে কি অ্যালকাইল থেকে, আর অক্সিটা আসছে অক্সিজেনের কারণে, তাহলে অ্যালকক্সি বলা হয়। অর্থাৎ এটাকে বলা হয় অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। এটার নামটা কি? এটা হচ্ছে অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। এটার নামটা কি? অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। এবার স্টেপ 2 তে আসো। স্টেপ 2 তে ঘটনা কি হচ্ছে দেখিও। স্টেপ 2 তে যে ঘটনাটা ঘটবে, সরি স্টেপ 2 না, সরি মুছে দাও। আচ্ছা তোমাদের আগে থেকে লিখছো, আমি আবার এক্সপ্লেইন করতেছি আর কি। আগে তো স্টেপ 2 পর্যন্ত লেখা হয়েছে না। এবার দেখো RO প্লাস কার সাথে বিক্রিয়া করবে বলো? কার সাথে বিক্রিয়া করবে? HBr এর সাথে। এটা কিন্তু ফার্স্ট স্টেপের মধ্যে হচ্ছে। এটা কত নাম্বার স্টেপ? এখনো কিন্তু স্টেপ 1। আচ্ছা দেখো কমেন্ট সেকশনে কোনো ধরনের যদি আমি আউট টপিকের যদি কোনো কিছু দেখি, সাথে সাথে ব্লক মারতে একটা সেকেন্ডও সময় নিই না, তাকে আজীবনের জন্য ব্লক করে দিই। একটা আউট টপিকের যদি কথাবার্তা যদি দেখি, আউট টপিক মানে বুঝতেছো, মানে হাসির কথাবার্তা বলছো, বা তুমি যেমন ওই দিন একজনে কি ধরনের লেম টাইপের কিছু কমেন্ট করছে, এগুলো দেখলে খবর আছে, একদম খবর আছে, একদম সোজা করে দিব। দেখো HBr মানে হচ্ছে কি, শুধু পড়ালেখা নিয়ে প্রশ্ন করবা, এবং কেউ যদি কমেন্ট করে বুঝি নাই তখন তাকে বোঝানোর চেষ্টা করবা, এটা আমার ভালো লাগে সবচেয়ে। সাপোজ ধরে কি একটা প্রশ্ন করছে যেটা আমি বুঝি নাই, তা এখন আমার তো হয়তো এতগুলো কমেন্ট পড়ার সময় নেই, যারা জানে তারা একটু ওই আনসারটা দিয়ে দিবা, এটা করলে আমি সবচেয়ে বেশি হ্যাপি হব। ওকে আচ্ছা, HBr এর মধ্যে এখানে ফ্রি রেডিক্যাল হয়, এখানে কি হয়? ফ্রি রেডিক্যাল এখানে হবে, কারণ পুরো জিনিসটা কিন্তু ফ্রি রেডিক্যাল প্রসেস। হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে, ব্রোমিনের একটা ইলেকট্রন এখানে, তাহলে এই হাইড্রোজেন এবং এই আরোটা কি হবে? এখানে চলে আসবে। প্রশ্ন হচ্ছে স্যার ব্রোমিন কেন আসা নাই, হাইড্রোজেন কেন আসছে? এটা ছিল হচ্ছে এই জিনিসটা কি, এটা হচ্ছে আনস্টেবল কেন ভাইয়া? কারণ এখানে ইলেকট্রন থাকার কথা ছিল 2টা, এখন ইলেকট্রন আছে একটা, তার মানে সে স্টেবল না। তাহলে এই স্টেবল হওয়ার জন্য সে HBr এর সাথে বিক্রিয়া করবে। এখন HBr এর মধ্যে H এর মধ্যে একটা ইলেকট্রন আছে, ব্রোমিনের মধ্যে একটা ইলেকট্রন আছে, জিনিসটা কিন্তু ফ্রি রেডিক্যাল হইছে।
মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন, ব্রোমিন ফ্রি রেডিক্যাল মানে বুঝো যখন ইলেকট্রনের সমবিভাজন হয়। হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল? যখন ইলেকট্রনের সমবিভাজন হয় সেটাই তো ফ্রি রেডিক্যাল। তাহলে আরওএইচ, এখন প্রশ্ন হচ্ছে বিআর কেন যায় নাই? বিআর যায় না কারণ আছে, কারণ বিআর গেলে জিনিসটা মার্কোনিক নিয়মের মতো হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা পরে দিয়ে বুঝবা। বিআর কখনো যাবে না, যাবে যে কে এইচ। তাহলে এখানে কার সাথে বিক্রিয়া করবে? স্যার আরওএইচ চলে গেল না, বাকিটা হচ্ছে ব্রোমিন, এবং ব্রোমিনের সিঙ্গেল ইলেকট্রন নিয়ে সে বসে যাবে। এটা গেল না। এখন আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কি ঘটনা করতেছে একটু দেখি তো। স্টেপ টু, স্টেপ টু, স্টেপ টুতে কি ঘটনা করতেছে একটু দেখো। ফার্স্ট আমি কি নিলাম, আর সরি আর না, আরওএইচ তো স্টেবল হয়ে গেল, আরওএইচ এখন কাছে স্টেবল। এখন স্টেবল হওয়ার বাকি কে? ব্রোমিন। এই ব্রোমিনটা হচ্ছে বেচারা, সে হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাকে কিন্তু কোনো মানে সে ব্রোমিন আয়নও হয় নাই, সে ব্রোমাইড আয়নও হয় নাই, সে কিছুই হয় নাই, সে মাঝখান বরাবর আছে। তাকে কিছু একটা তো আনতে হবে। সো তার কি দরকার? ইলেকট্রন দরকার। কেন কি? কারণ ব্রোমিনের এখানে ইলেকট্রন থাকার কথা ছিল 2টা, কিন্তু তার আছে একটা। ব্রোমিনের এখানে ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 2টা, আছে একটা। তাহলে সে কার থেকে ইলেকট্রন নিবে? কার থেকে ইলেকট্রন নিবে? তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো এখানে কে বাকি আছে? এইচবিআর এর সাথে তো আমি এখানে বিক্রিয়া করালাম। এখানে তার ইলেকট্রন নেওয়ার জন্য সে কোথায় যাবে? সে যাবে অ্যালকিনের কাছে। কেন ভাইয়া? কারণ অ্যালকিনের মধ্যে ইলেকট্রন আছে, এই পা ইলেকট্রন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে পা ইলেকট্রনগুলো শাফেলিং করতে পারে, মানে এইভাবে নড়াচড়া করতে পারে, বাম দিক থেকে ডান দিকে এভাবে যেতে পারে। তো জিনিসটা কিরকম হচ্ছে দেখো তো। যখন এই CH3CH ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া করলো, এখন তার মধ্যে বিক্রিয়ার প্রসেসটা কিরকম হবে দেখো। পুরো জিনিসটা কিন্তু ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। এখানে প্রত্যেকটা ইচ এন্ড এভরি বিক্রিয়ক ফ্রি রেডিক্যাল ভাবে হচ্ছে কি করবে? তার ইলেকট্রনগুলোকে সমবিভাজন করবে। যেমন ধরো এখানে যে পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রনটা দুই দিকে শাফেলিং করতে পারে, মানে তার ইলেকট্রনটা দুই দিকে শাফেলিং করতে পারে। তো যেদিকে শাফেলিং করবে সেদিকে ডট, এদিকে শাফেলিং করছে ডট। স্যার বুঝি নাই, মানে কথা হচ্ছে এই যে এখানে ইলেকট্রন কয়টা? 2টা। এখন নর্মালি হচ্ছে সে দুই দিকে শাফেলিং করতে পারে, বাট যেহেতু এটা ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল প্রসেস না, ফ্রি রেডিক্যালে কি হয় যে 2টা ইলেকট্রনের সমবিভাজন হবে, অর্থাৎ একটা ডান দিকে যাবে আর একটা বাম দিকে যাবে। একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে, তার মানে এই ডট। স্যার ডট মানে কি বোঝাচ্ছেন? ডট মানে হচ্ছে ইলেকট্রন ভাইয়া, ইলেকট্রন। ডট মানে কি বোঝাচ্ছি? ডট মানে হচ্ছে ইলেকট্রন। কিভাবে হচ্ছে দেখো, উপরে যে পাই ইলেকট্রন ছিল কয়টা? 2টা, 2টা হচ্ছে সমবিভাজন হয়েছে, অর্থাৎ একটা ডান পাশে গেছে আর একটা বাম পাশে গেছে। কেন? কেন ভাইয়া? কারণটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়েছে, ওই কারণে। সো এখন তুমি যখন করতে যাবা তখন এই ব্রোমিনের 2টা অপশন আছে। ব্রোমিনের কয়টা অপশন আছে? 2টা। সে হয়তো এদিকে যেতে পারবে, আবার সে হয়তো এদিকে যেতে পারবে, কারণ তার ইলেকট্রন দরকার হচ্ছে 2টা। মানে তার ইলেকট্রন দরকার 2টা, মানে হচ্ছে একটা তো আছে আর একটা দরকার 2টা হওয়ার জন্য। সো সে কোন দিকে যাবে, এবং সে কোন দিকে যাবে সেটা নির্ভর করবে এর পরের স্টেপে। বাট আপাতত সে 2 দিকে যাবে। আপাতত সে কোন দিকে যাবে? 2 দিকে যাবে। স্যার এখনো কিছু বুঝি নাই, একটু পরে বুঝবা। দেখো প্রথমে আমি চিন্তা করলাম যে ব্রোমিন ডান দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ডান দিকে। ডান দিকে যদি যায় এখানে CH2Br হবে না? দেখো তো, CH2Br ডান দিকে গেছে। সাপোজ ধরো ব্রোমিন এই ডটের কাছে চলে গেছে, তাহলে ব্রোমিন 2টা ইলেকট্রন পাই গেছে, 2টা ইলেকট্রন হয়ে গেছে তার, অর্থাৎ এই ইলেকট্রনটা সে ব্রোমিনের সাথে শেয়ার করছে। স্যার এখনো বুঝতেছি না, স্যার এখনো বুঝতেছি না। দেখো একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করে দেখো যে ব্রোমিনের এই যে লাস্টের শক্তি স্তরে তার কয়টা ইলেকট্রন থাকে? 7টা না? এখন তাকে তো অষ্টক পূরণ করতে হয়, তারপরে না সে স্টেবল হবে। এখন তার এখানে আছে একটা, এটা একদম বেথোরা ডিটেলস দিচ্ছি, একদম বেশি ডিটেলস। এখন কার আছে এখানে ইলেকট্রন একটা, কোথায়? এই জায়গায়, এই জায়গায়। এখন তাকে অষ্টক পূরণ করার জন্য আমরা সকালেতে পড়লাম যে অষ্টক কেন করতেছি ভাইয়া? যাতে সে স্টেবল হয়। এখন তার কাছে একটা আছে, সে একটা যখন পাচ্ছে এখানে সে স্টেবল হয়ে গেছে। ব্রোমিনের এখন কাজ শেষ, বলছে আমি এখন আরামসে মাস্ত আছি, ঘুম যাবো, মানে সে স্টেবল, পারফেক্টলি সে স্টেবল, সে এখানে স্টেবল হয়ে গেছে। বাট এই মানুষটা আবার আনস্টেবল হয়ে গেছে। কে? CH। সে বলবে যে কিরে ভাই এটা কি হলো? আমি ওকে হেল্প করতে গিয়ে আমি নিজে আবার আনস্টেবল হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে ফুল এরকম। এখন সে আবার আনস্টেবল। প্রশ্ন করতে পারো ভাইয়া কেন এই আনস্টেবল স্টেবল কেন আসতেছে? মূল কারণটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ও বললাম সমবিভাজন হচ্ছে, মানে এই কার্বনের অষ্টক পূরণ হয় না, কিন্তু এখন এই কার্বনের আরেকটা ইলেকট্রন দরকার অষ্টক পূরণ করার জন্য। আরেকটা ইলেকট্রন তুমি দেখো 1 2, এরপর হচ্ছে হাইড্রোজেনের সাথে 3 4 5 6, আরেকটা ইলেকট্রন বলতে তার আরেকটা যখন পরমাণু আসবে তখন ওই পরমাণুর সাথে সে অষ্টক পূরণ করতে চাইবে, এবং সেটার জন্য তার আরেকটা দরকার। স্যার এখনো বুঝি নাই, একটু খেয়াল করে দেখো 1 2 3 4, হাইড্রোজেনের সাথে কয়টা? 2টা না? 5 6 7। আরেকটা কই? আরেকটা তো ব্রোমিন নিয়ে গেছে। আরেকটা কে নিয়ে গেছে? ব্রোমিন নিয়ে গেছে। একদম ডিটেলস এর ছাড় ডিটেলস পড়ানো যাবে না। দেখো এরপরে হচ্ছে
তার মানে কথাটা হচ্ছে কি যে ব্রোমিন যখন আসছে, ব্রোমিনকে হাল করতে গিয়ে আবার কার্বন বিপদে পড়ে গেছে, কার্বন বিপদে পড়ে গেছে। আচ্ছা, এখন ব্রোমিনকে সে অপশন দিচ্ছে, সে তুমি কোন দিকে আসবে। ব্রোমিন হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট একটা মানুষ, সে অপশন পাচ্ছে সে কার সাথে রিলেশন করবে, এদিকে একটা এদিকে একটা। সে বলে যে আমি দুই দিকে রিলেশন করব। তাহলে দুই দিকে রিলেশন মানে হচ্ছে ফার্স্টে কার্বন, একটা কার্বন প্রথম কার্বনের সাথে যখন গেছে এই জিনিসটা তৈরি হয়েছে, সে বলছে না আমার তো আরেকটা অপশন আছে, আমি সেকেন্ড কার্বনের কাছে যেতে পারি, কারণ তার ইলেকট্রন দরকার হচ্ছে একটা, দুই দিকে একটা একটা করে ইলেকট্রন আছে। সো সে কি করবে, আচ্ছা ঠিক আছে আমি এদিকে তো যাইতে পারতেছি কারণ আমার অপশন আছে। সো সে কি করলো, ব্রোমিনটা এখানে যুক্ত হলো, এখানে যুক্ত হলো, গেল। এরপরে এই জায়গায় CH2 ডট, এখন তার আবার হচ্ছে আনস্টেবিলিটি চলে আসছে। কেন ভাইয়া, কারণ তার কিন্তু যখন দুইটা তারা যখন শেয়ার করতো তখন তারা পারফেক্টলি অষ্টক পূরণ হয়েছিল। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেন দুইটা না, দুইটার জন্য কয়টা, 4টা ইলেকট্রন চলে গেছে, আর এখানে বাকি 4টা 5 6 7 8 প্রত্যেকটা কার্বনের কিন্তু অষ্টক পূরণ হয়েছে। বাট এই জায়গায় দেখা যাচ্ছে এই কার্বনের অষ্টক পূরণ হয় না, তার মানে সে স্টেবল না, তার মানে সে স্টেবল না। তার মানে এখানে একটা এখানে দুইটা সম্ভাবনা তৈরি হয়েছে। দুইটা সম্ভাবনাকে তুমি চাইলে সবচেয়ে বেস্ট হয় এইভাবে লিখলে, কিভাবে লিখলে, এইভাবে 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 দুইটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে। কয়টা সম্ভাবনা, দুইটা। এখন দুইটার মধ্যে যে কোনো একটা মেজর প্রোডাক্ট হবে, যে কোনো একটা মেজর হবে, কখনো দুইটাই কিন্তু প্রধান উৎপাদ হবে না, যে কোনো একটা প্রধান উৎপাদ হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রধান উৎপাদ কেমনে বুঝবো? প্রধান উৎপাদ বোঝার উপায়টা হচ্ছে যে কোনটা স্টেবল বেশি, কোনটা স্টেবল, এটা স্টেবল নাকি এটা স্টেবল, সেটা বের করতে হবে। এখন তোমাদের মনের মধ্যে একটা অনেক বড় একটা প্রশ্ন, স্যার স্টেবিলিটি বোঝার জন্য তো আমরা ডিগ্রি হিসাব করতাম, মানে স্যার এখানে তো মিথাইলমূলক এখানে একটা দেখতেছি, আবার মিথাইলমূলক এখানে একটা, স্যার কেমনে বুঝবো স্যার? এখন তো টেনশনে পড়ে গেলাম। আসলে টেনশন পড়ার দরকার নেই, যেখানে আমি আছি হিয়ার ইজ নো ফিয়ার। আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, তুমি দেখবা বিটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন যেখানে বেশি সেটা সবচেয়ে বেশি স্টেবল। স্যার আরেকটা নতুন কনসেপ্ট আনলেন। জি ভাইয়া আরেকটা নতুন কনসেপ্ট। দেখো যে এই জায়গায় যেখানে ডট আছে সেটাকে তুমি আলফা ধরবা, কি ধরবা, সেটাকে আলফা ধরবা। যেখানে ডট আছে তুমি সেটাকে আলফা ধরবা। আলফা ধরছো, আলফা ধরছো। আচ্ছা এখন আমাকে বলো আলফার পাশে যে কার্বন থাকে, মানে এটা আলফা কার্বন, আলফার কার্বনের পাশে যে কার্বনগুলো থাকে সেটাকে বলা হয় বিটা হাইড্রোজেন। মানে আলফা কার্বনের পাশে যে কার্বনগুলো থাকে সেগুলোকে বলা হয় বিটা কার্বন, আর বিটা কার্বনের হাইড্রোজেনগুলোকে বলা হয় বিটা হাইড্রোজেন। তাহলে আলফা কার্বনের দুই পাশে বিটা হাইড্রোজেন কয়টা, 5টা। আর এখানে আলফা হাইড্রোজেন কয়টা, আলফা হাইড্রোজেন কয়টা, দেখো এটা বিটা, এটা বিটা। তাহলে এখানে বিটা বিটা যদি হিসাব করে এখানে দেখা যাচ্ছে 4টা মাত্র। এভাবে করে তোমাকে আমি একটা কি একটা টেকনিক দেখাই দিলাম, নাহলে তুমি যদি মুখস্থ করো কয়দিন পরে ভুলে যাবা। যেখানে ডট আছে সেটাকে আলফা ধরবা, আর পাশে দুইটাকে বিটা ধরা যাও। আর এখানে তুমি এটা আসলে এইভাবে কিন্তু বের করে না, আমি তোমাকে টেকনিক দেখা দিচ্ছি শুধু, রিয়েল কনসেপ্ট কিন্তু এটা না, এটা কিন্তু রিয়েল কনসেপ্ট না। আমি জাস্ট তোমাকে দেখা দিচ্ছি তুমি কিভাবে বুঝবা কোনটা স্থিতিশীল। দেখো আলফা এটা, তাহলে এটা বিটা, এটা বিটা, এটা বিটা, এটা বিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে 4টা বিটা হাইড্রোজেন, দেখো বিটা হাইড্রোজেন এখানে 4টা সেকেন্ডটাতে, আর এখানে 5টা। তার মানে মোর স্টেবল হচ্ছে এটা, যের কারণে এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। এটাকে বলা হয় 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হয় 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কেন বলা হচ্ছে আমি তোমাকে সেটা বুঝাই দিচ্ছি। দেখো আমরা যখন কার্বোক্যাটায়ন যখন দিতাম, মনে আছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, কার্বোক্যাটায়নের মধ্যে চিন্তা করো তো, যখন মাঝখানে পজিটিভ চার্জ থাকতো এবং যেখানে যখন CH3 থাকতো তখন এটাকে আমরা বলতাম 2 ডিগ্রি। এখন মাঝখানে যখন ডট থাকবে তখন সেটাকে তুমি 2 ডিগ্রি বলবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে CH3 তো দুইটা নাই, ফ্রি রেডিক্যাল ওইটা হিসাব করবে না, ফ্রি রেডিক্যালটা কার্বোক্যাটায়নের মধ্যে হিসাব করতে যাবা না, যে ভাই এখানে মিথাইলমূলক তো দুইটা নাই, কেমনে বুঝবো? মিথাইলমূলক দুইটা না, ডটটা যদি মাঝখানে থাকে তাহলে এখানে কিন্তু তোমার মিথাইলমূলক থাকতো, কিন্তু ব্রোমিন চলে আসছে, মিথাইলমূলক আসে না। যায় মেইন বেসিক হচ্ছে এটা, এখানে কিন্তু মিথাইলমূলক থাকতো, ব্রোমিন আসার সাথে মিথাইলমূলকটা আসতে পারে নাই। সো এখানে হচ্ছে CH2, তাহলে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এখন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সরি কার্বোক্যাটায়ন না, আরে ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এখন কোনটা কত ডিগ্রি ভাইয়া সেটা বলছি। এখন দেখো তাহলে এখন খারাসের মেকানিজমটা মুছে দিচ্ছি, ওকে, উপরেরটা মুছে দিচ্ছি। দেখো এখন স্টেপ 3 তে দেখো তো, স্টেপ 3 তে ঘটনা কি হচ্ছে। স্টেপ 3 তে ঘটনা কি করতেছে দেখো। ফার্স্টে এরপরে এখন 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল নিয়ে আমরা কাজ করব, 1 ডিগ্রি নিয়ে কাজ করব না। তো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা নিচ্ছি, CH2 ব্রোমিন নিছি তো। এখন দেখো এই জিনিসটা এখন কিন্তু সে স্টেবল না, সে এই যৌগটা কিন্তু স্টেবল না। কেন স্টেবল না? কারণ হচ্ছে তার এখানে থাকার কথা ছিল দুইটা, মানে হাইড্রোজেন থাকার কথা ছিল দুইটা, এবং এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন একটা। সো জিনিসটা কিন্তু সে স্টেবল না। তাকে স্টেবল করানোর জন্য সে বিক্রিয়া করবে কার সাথে? HBr এর সাথে।
প্রশ্ন হচ্ছে কেন কেন কারণ এইচবিআর এর সাথে করা, তুমি যদি বলো যে স্যার বিআর এর সাথে করলে কি সমস্যা, বিআর করবো না, বিআর তো ইউজ হয়ে গেছে। এখন তুমি বলতে পারো স্যার এইচবিআর তো একবার ইউজ করছেন, আবার এইচবিআর, আরে ভাই 2 মোল, কত হাজার হাজার মোল থাকে, কত হাজার হাজার অণু থাকে একটা রিয়েকশনে। এখানে অ্যালকিন অনেকগুলো আছে, হয়তো তোমাকে আমি বলছি অ্যালকিন শুধুমাত্র একটা না ভাইয়া, রিয়েকশন যখন করতে যায় অনেকগুলো, অনেক মোল মানে অনেক অণু অ্যালকিন থাকে, অনেক অণু এইচবিআর থাকে। সো এইচবিআর আরেকটা নিলাম, আরেকটার সাথে বিক্রিয়া করলো, কেন বিক্রিয়া করলো, রিজনটা হচ্ছে যে এই জায়গায় ফ্রি ডট রেডিক্যাল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা ইলেকট্রন, কার্বনের কিন্তু আরেকটা দরকার। সো এইচবিআর সাথে বলবো যে এইচবিআর তোর কারণে মানে ব্রোমিনের কারণে আমার এই ঝামেলাটা হয়েছে, বাট আমার ক্ষতি হয়ে গেছে, এখন তুমি সেটা ক্ষতিটা পোষণ করো দাও। এইচবিআর বলতেছে তুমি কাকে নিবা, আমি তো সবসময় ফ্রি, এইচ কে নিতে পারো, বিআর কে নিতে পারো, তুমি কাকে নিবা। সেই বলতেছে আমার তো কার্বনের সাথে হাইড্রোজেনের রিলেশন সবচেয়ে বেশি স্ট্রং, সো আমি হাইড্রোজেনকে নিব। মনে রাখবা জৈব রসায়নে এরকম যদি একটা সিচুয়েশন আসে, কার্বনের সাথে সবসময় হাইড্রোজেন যাবে, কারণ কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে রিলেশনটা হচ্ছে ভাই ভাই, কার্বন যেখানে কার্বন ভাই সেখানে হাইড্রোজেন ভাই। সো এই সিএইচটা যখন এখানে যাবে তখন কি তৈরি হবে, CH3 CH2 CH2 Br। এখন সে স্টেবল হয়ে গেছে, কেন ভাইয়া, কারণ এখানেও আবার ফ্রি রেডিক্যাল হয়েছে না, সেম ঘটনা, পুরা জিনিসটাই তো ফ্রি রেডিক্যাল, এটা আসলে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। এই বিক্রিয়াটার নাম কি জানো, পুরা প্রসেসটার বিক্রিয়ার নাম কি জানো, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন, প্রত্যেকটাতে ফ্রি রেডিক্যাল হবে। তার মানে একটা হাইড্রোজেন তার ইলেকট্রনকে নিয়ে এখানে শেয়ার করবে, তো জিনিসটা কি তৈরি হয়েছে, CH3 CH2 CH2 Br। এই পুরা জিনিসটা আসবে, পুরা জিনিসটা, শুধু হাইড্রোজেন না ভাইয়া, এখানে কিন্তু তোমার এখানে কিন্তু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কোনো কথা নাই। অনেক কেউ আস্ক করবে ভাইয়া এখানে কি H+ গেছিল, যে না ভাইয়া H+ না, এখানে গেছে H ডট, মানে H ফ্রি রেডিক্যাল, H ফ্রি রেডিক্যাল, এবং বাকিটা কি, বাকিটা হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল। হিয়ার ইজ ইওর মেকানিজম। এখন তুমি বলতে পারো স্যার এটা কই গেল, এটা তো পাচ্ছি না, আসলে মেকানিজমে এটা পাওয়া হয় না, মানে এটাকে ইনক্লুড করা হয় না, কেন জানো, কারণ এটার পরিমাণ এতই কম, মানে 100 টাকার সামনে 99 টাকা অনেক বড় টাকা, 1 টাকা আমরা তুচ্ছ মনে করি, সেম ঘটনা এখানে, এটার পরিমাণ এতই কম, এটাকে আমরা ফেলে দিই, দরকারই নেই এটা। সো এটা ছিল আসলে এটা ছিল হচ্ছে কি মেকানিজম। এখন তাহলে আজকে আমি খুব অনেক ফেড আপ আসলে, এতগুলো স্টুডেন্ট যে ক্লাসে অংশগ্রহণ করলো না, এটার বাংলাটা লিখে দিবা, বাংলাটা লিখতে পারবা তো, এটা হচ্ছে কি অ্যালকক্সি, এগুলো সবগুলোর নাম হচ্ছে অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল, অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল, বাংলাটা লিখে দিতে পারবা সবাই, নিজে নিজে লিখে দিবা, মার্কনিক নিয়মে যেরকম বাংলা লিখে দিয়েছিলাম। তবে এটা পরীক্ষায় তেমন একটা আসে না, তবে এটা বলবো না যে পরীক্ষাটা আসবেই না, এটা বলার দরকার নেই, আবার তেমন একটা আসে না। আর এটা কি, এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল নিয়ে আমরা কাজ করছি, আমরা 1 ডিগ্রি নিয়ে কাজ করব না, ঠিক আছে, আমরা 2 ডিগ্রি নিয়ে কাজ করব। আচ্ছা এখন তাহলে আমাদের শেষ না, হায়াত আনোয়ার, হ্যাঁ ব্রোমিন যদি চাইতো, একটু আগে বললাম ব্রোমিন গেলে তখন এটা মার্কনিকবের নিয়মে হয়ে যাবে, তখন তুমি সেটা অ্যালকেন তৈরি করতে পারবে। যে এটা তুমি এটা বাসায় করে দেখিও, আমি তোমাকে এটা করে দিয়ে এখন সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি চাইলে তোমাকে এটাও বোঝাতে পারবো ভাইয়া, বাট কথা হচ্ছে কি জানো, একটু পরে 6টা 20 হয়ে যাবে, তুমি এটা বাসায় করে দেখবা। জিনিসটা হচ্ছে তুমি যদি ব্রোমিনকে যদি নিয়ে যাও, লাস্টে দেখবা অ্যালকেন তৈরি হয়ে গেছে, মানে বিক্রিয়াটা হবে না, বিক্রিয়াটা নো রিঅ্যাকশন হয়ে যাবে ডাইরেক্ট, মানে বিক্রিয়াটা পসিবল না। ব্রোমিন যদি যায় লাস্টে দিয়ে আমরা অ্যালকিন পাবো না, হাইড্রোজেনকে যেতে হবে, হাইড্রোজেনকে যেতে হবে। অবশ্যই এখানে একটা তরিণাত্মকতার একটা ফ্যাক্ট আছে, মানে আরো কিছু ছোট ছোট কথাবার্তা আছে, তবে এগুলো এখন বলবো না, এগুলো আসলে এখন বলার দরকার নাই, ঠিক আছে। এখানে হাইড্রোজেন যাবে না, তুমি বাসায় চেষ্টা করে দেখবা, ব্রোমিন যাবে না, হাইড্রোজেন যাবে, ঠিক আছে। আচ্ছা ওই তুমি ফার্স্ট রিঅ্যাকশনের কথা, মানে ফার্স্ট স্টেপের কথা বলতেছো, ওকে। দেখো এরপর বাকিটা কি, বাকিটা হচ্ছে ওজনীকরণ, একটু চলে যায়। দেখো ওজনীকরণ, আজকের ক্লাসটা আমি মনে হয় না বেশিক্ষণ রাখবো, কারণ আমি যারা ক্লাসে অংশগ্রহণ করে না তাদেরকে একটা শিক্ষা দিব, অনেক বড় শিক্ষা দিব আজকে, অনেক মজা হবে। দেখো ওজনীকরণ, আজকের ক্লাসটা খুব দ্রুত ডিলিট হবে, কথা বুঝছো, অনেক দ্রুত ডিলিট হবে, হয়তো আধা ঘন্টার মধ্যে ডিলিট হতে পারে। দেখো ভালোভাবে দেখো, ইনশাল্লাহ তোমাকে ওজনীকরণ এখন তোমাকে পড়া দিচ্ছি, তো তোমাকে সেকেন্ড টাইম ভিডিওটা দেখতে হবে না, আমার এতই কনফিডেন্স, তোমাকে সেকেন্ড টাইম ভিডিওটা দেখতে হবে না, মানে ওজনীকরণ তোমাকে আর দেখতে হবে না। আমি তোমাকে একটা, যারা একদমই পড়ায় আসা নাই, সাপোজ ধরো একদম নিউ, সে ওজনীকরণটা বুঝবে, সে যদি জৈব রসায়নের বই কেউ যাওয়া যদি না বুঝে,
সে আজকে ওজনীকরণটা বুঝবে কিভাবে, দেখো খুব সিম্পল ভাবে বুঝাবো। ফার্স্টে ওজনীকরণ মানে কি, মানে ওজনের সাথে যখন দ্রুত বিক্রিয়া করানো হয়, সাপোজ ধরো অ্যালকিনের সাথে হতে পারে, সেটা অ্যালকেনের সাথে হতে পারে, সবাই আবার এটা অ্যালকেন হবে না, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড আসবে সেটার ওজনীকরণ হবে। আচ্ছা এখানে দেখো অ্যালকিনের ওজনীকরণ ঘটবে, কি ঘটবে, আমরা তো পড়তেছি অ্যালকিনের ওজনীকরণ না ভাইয়া, অ্যালকিনের ওজনীকরণ পড়তেছি না আমরা। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা এমন একটা কোশ্চেন নাই যেখানে ওজনীকরণ থেকে প্রশ্ন আসে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, লাইক জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো অ্যালকিনের ওজনীকরণটা ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কি কি লাগবে, ফার্স্টে কি কি লাগবে সেটা দেখবো, মানে প্রয়োজনীয় উপাদানটাই কি। ফার্স্টে আমরা উপাদান দিয়ে পড়ি। দেখো উপাদান, প্রয়োজনীয় উপাদান, এভাবে হলে একটু মনে থাকে যে কি কি দরকার। প্রয়োজনীয় উপাদান মার্কনিক নিয়মে যেরকম পড়ছিলাম না, এখানে সেরকম পড়বো। প্রয়োজনীয় উপাদানটা কি কি দরকার একটু দেখি তো আমরা। 1 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ। 1 নাম্বার যে জিনিসটা আমাদের দরকার, 1 নাম্বার হচ্ছে প্রথমত অবশ্যই অ্যালকিন লাগবে, কারণ তুমি অ্যালকিনের ওজনীকরণ করবে, অ্যালকিন লাগবে। এখন অনেককে আস্ক করবা যে ভাইয়া প্রতিসম নাকি অপ্রতিসম, আর ভাই যে কোনো অ্যালকিন, যে কোনো অ্যালকিন, এখানে মার্কনিক নিয়মের মতো ওরকম সত্য নাই যে অপ্রতিসম থাকতে হবে। আচ্ছা মার্কনিক নিয়মে যারা আমাকে প্রশ্ন করছিল তাদের আনসারটা একটু পরে দিব, এটা শেষ করে দিব, ফার্স্টে মেইন টপিকটা আগে স্টার্ট করি। তাহলে অ্যালকিনের সবসময় যে কোনো একটা অ্যালকিন ভাইয়া, প্রতিসম হোক অপ্রতিসম ডাজেন্ট ম্যাটার। 2 নাম্বারটা কি দরকার, ওজন দরকার, অবশ্যই তুমি অ্যালকিনের ওজনীকরণ করবা, ওজন দরকার আছে, ঠিক আছে। 3 নাম্বার কি দরকার, ওজন নিয়ে কিন্তু পড়া আছে, এগুলো ফার্স্ট চ্যাপ্টারে পড়া, পরিবেশ রসায়নে শুধু ওজন নিয়ে হচ্ছে অনেক কিছু বলা যায়, শুধু ওজন নিয়ে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, ট্রপোস্ফিয়ার কতগুলো, অনেক পড়া আছে এগুলো ফার্স্ট চ্যাপ্টারে, পরিবেশ রসায়নটা। তাহলে অ্যালকিন, ওজন, এরপরে প্রভাবক হিসেবে দরকার হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। এটা অনাদ্র হইতে হবে, অনাদ্র নিবা, ঠিক আছে, অনাদ্র নিবা অথবা ক্লোরোফর্ম নিতে পারো, দুটাই কিন্তু অনাদ্র হতে হবে। CHCl3, আমার ভুল হয়েছে না, CHCl3 এটা ক্লোরোফর্ম বলা হয়। আচ্ছা 4 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে জিঙ্ক এবং পানি, জিঙ্ক এবং পানি, এই 4টা জিনিস ইজ নেসেসারি ফর অ্যালকিনের ওজনীকরণ। এখন আমরা আসি কি কি উৎপন্ন হতে পারে, কোথায় কোথায় আসবে, দেখো কি কি উৎপন্ন হতে পারে। কি কি উৎপন্ন হতে পারে, কি কি উৎপন্ন হতে পারে, পুরোটা তোমরা লিখো, কি কি উৎপন্ন হতে পারে। আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কি উৎপন্ন হতে পারে দেখো। 1 নাম্বার সবসময় মনে রাখবা, আচ্ছা একটা কথা লিখে রাখো, সবসময় মনে রাখবা, সবসময় 2টা প্রোডাক্ট বের হবে। কয়টা, সবসময় 2টা প্রোডাক্ট মনে রাখবা। অ্যালকিনের ওজনীকরণে সবসময় কয়টা প্রোডাক্ট, 2টা, 3টাও হবে না, 1টাও হবে না, সবসময় 2টা, ফিক্সড, এটা সবসময় 2টা প্রোডাক্ট বের হবে। প্রথমে যেটা বের হতে পারে, সাপোজ ধরো একটি অ্যালডিহাইড, কি বের হতে পারে, একটি অ্যালডিহাইড প্লাস একটি কিটোন। আমি এভাবে দিচ্ছি, CHO মানে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক, আর CO মানে হচ্ছে কিটোন মূলক, একটি কিটোন মূলক, মানে একটা অ্যালডিহাইড যৌগ আর একটা হচ্ছে কিটোন যৌগ। তুমি এভাবে দিতে পারো, শুধু অ্যালডিহাইড প্লাস কিটোন দিয়ে দাও, মানে একটা অ্যালডিহাইড একটা কিটোন, এভাবে দিতে পারো। 2 নম্বরে তুমি কি দেবা, একটা অ্যালডিহাইড একটা কিটোন, 2টাই অ্যালডিহাইড। আচ্ছা আমাদের একটু সিরিয়ালিটি একটু ঠিক হয় না, ফার্স্টে 2টা অ্যালডিহাইড বলা উচিত ছিল, তাহলে আরো জোস হইতো। দেখো সমস্যা নাই, দেখো 2টা অ্যালডিহাইড লিখে ফেলো, সমস্যা নেই, মানে একটু সিকোয়েন্সটা আরো একটু গোছানো হলে আরো জোস হইতো, তার সমস্যা নেই, কারণ আমরা যখন এক্সাম্পল করবো ফার্স্টে অ্যালডিহাইডই বের হবে, সেজন্য চাইছিলাম সিকোয়েন্সটা একটু ঠিক থাকার জন্য। আচ্ছা দেখো 2টা অ্যালডিহাইড। 3 নাম্বার হচ্ছে কি, 2টাই কিটোন, 2টাই কিটোন তৈরি হতে পারে, একটা অ্যালডিহাইড তৈরি হতে পারে, একটা কিটোন হতে পারে, আবার 2টাই অ্যালডিহাইড 2টাই কিটোন, এর বাইরে আর কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ কি কি উৎপন্ন হতে পারে, সবসময় এই ধরনের সম্ভাবনার মধ্যে আমাদের উৎপাদগুলো বের হবে, এই ধরনের সম্ভাবনার মধ্যে আমাদের উৎপাদগুলো হচ্ছে কি বের হবে, অর্থাৎ একটা অ্যালডিহাইড বের হতে পারে, একটা কিটোন বের হতে পারে, এবং 2টাই অ্যালডিহাইড হতে পারে, আবার 2টাই কিটোন হতে পারে। এখন তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ফ্যাক্টটা কি দেখো তো, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 1 নাম্বার ফ্যাক্টের মধ্যে, ফ্যাক্ট হচ্ছে 2টা বলবো। একটা ফ্যাক্ট হচ্ছে, যদি যেই যৌগটার ওজনীকরণ করবা, অর্থাৎ যে অ্যালকিনের ওজনীকরণ করবা, সেই অ্যালকিনটা যদি শাখাযুক্ত হয়, আমি বারবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমি তোমাকে অনেকগুলো ট্রিক্স দেখাবো, আমি তোমাকে এমন এমন ট্রিক্স দেখাবো ওজনীকরণে, যেগুলো হচ্ছে তুমি যারা আগে পড়ে আসছো ওজনীকরণ, তাদের জন্য খুব ভ্যালুয়েবল একটা ভিডিও হবে, এটা খুব ভ্যালুয়েবল একটা ক্লাস হবে। সিরিয়াসলি তুমি যেখানে প্রবলেম ফেস করতা,
সেখানে তুমি আজকে তোমার সেটা সমাধান হয়ে যাবে, আমি তোমাকে এনশিওর করে বলতে পারবো। দেখো শাখাযুক্ত যখন তার কথা যেই যৌগটার ওজনীকরণ করবা, কার ওজনীকরণ করতেছি? অ্যালকিনের না, অ্যালকিনের ওজনীকরণ করতেছি, এবং এই অ্যালকিনটা যদি শাখাযুক্ত থাকে তখন সেখানে কি হবে? শাখাযুক্ত হলে তখন সেখানে কিটোন তৈরি হবে। স্যার বুঝি না এটা, এখন বোঝার দরকার নেই ভাইয়া, লিখে রাখো। যেটা শাখাযুক্ত হবে সেটা কিটোন তৈরি হবে। বলতে যাচ্ছি মানে তুমি যে যৌগটার ওজনীকরণ করবা সেই যৌগটা যদি শাখাযুক্ত হয় কিটোন তৈরি হবে, এবং সেই যৌগটা যদি শাখাবিহীন হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। শাখাবিহীন তৈরি হলে কি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইড মানে বুঝতেছি মানে সিএইচও মূলক, সিএইচও মূলকের যৌগ তৈরি হবে। খুবই সিম্পল একটা কথা, আমি আবার তোমাকে বলতেছি সামারি করে। ফার্স্টে কি লাগবে, এরপর আমরা এক্সাম্পল করব, প্রায় করতে করতে 10-12টা করে ফেলবো, বেশিক্ষণ লাগবে না, একদম দ্রুত স্পিডে করবো। দেখো অ্যালকিন লাগবে, ওজোন লাগবে, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, জিঙ্ক এবং পানি, গেল 4টা উপাদান। কি কি উৎপন্ন হতে পারে? এগুলো হচ্ছে আমার সম্ভাবনা, পসিবিলিটি। এগুলো হচ্ছে পসিবিলিটি, কি কি হতে পারে। সবসময় 2টা প্রোডাক্ট তৈরি হবে সেটা শিওর, বাট 2টা প্রোডাক্টের মধ্যে কি কি আসতে পারে? একটা অ্যালডিহাইড হতে পারে, একটা কিটোন হতে পারে, 2টা অ্যালডিহাইড 2টা কিটোন। এখন তাহলে আমরা করবো, আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা যদি না বুঝো তাহলে গেছো, ওজনীকরণ পারবা না। শাখা যুক্ত হলে কিটোন, শাখাবিহীন হলে অ্যালডিহাইড। প্রশ্ন হচ্ছে কিসের শাখা? অ্যালকিনের শাখা, যেটা ওজনীকরণ করবো, যেটা ওজনীকরণ। শাখা চিনি তো আমরা, শাখা চিনি। আচ্ছা দেখো আজকে আমি এমন শাস্তি দিব তোমাদেরকে, জাস্ট দেখবা তো কি করি। ইস্তিয়াক ভাইয়া বেশি ভালো না, বেশি ভালো, দাঁড়াও ভালো দেখাচ্ছি ফাঁকিবাজগুলো রে। দেখো এই যে এরপরে এক্সাম্পলে যাওয়া শুরু করি, কেমন? এটা হচ্ছে এক্সাম্পল। কি কি এক্সাম্পল আমাদের দেখতে হবে একটু দেখো। ফার্স্টে হচ্ছে আমরা একদম শুরু করি, একদম শুরু করবো কোত্থেকে? ইথিন থেকে। ইথিন থেকে শুরু করি। দেখো ইথিন, ইথিন ওজনীকরণ, অর্থাৎ ইথিনের সাথে ওজনকরণ। ওজনকরণটাকে বলা হয় ওজনকরণ, মানে হচ্ছে কি সংযোজন। ওজন সংযোজনকে বলা হয় ওজনীকরণ। আর এখানে কার্বন টেট্রাক্লোরাইড দাও, অথবা তুমি ক্লোরোফর্ম দিতে পারো, দেওয়া হয়েছে না? আচ্ছা এখানে একটা তোমাকে আমি একটা ট্রিক শেখাচ্ছি, সেটা হচ্ছে যেখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড বরাবর এই ওজনটা গিয়ে ভেঙে দিবে। মানে ডাবল বন্ড বরাবর ওজনটাকে, এই ওজনের কাজটা কি জানো? ওজন এখানে কিন্তু এটা কিন্তু একটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। তুমি বলতে পারো স্যার অ্যালকিনের ওজনীকরণটা কি ধরনের বিক্রিয়া? এটা কিন্তু ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। এখন সেটার মেকানিজম আমি তোমাকে এখন দেখাবো না, তুমি ফার্স্টে আগে বুঝো। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, সেজন্য সংযোজন হবে। সো এই ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়াতে সবসময় ডাবল বন্ড ব্রেক করে দেয়। যেমন ধরো এই ওজনটা এই ডাবল বন্ডটাকে ব্রেক করবে, ফার্স্টে সে ডাবল বন্ডটাকে ব্রেক করবে, করছে। ফার্স্টে আগে বুঝো ভাই কাহিনী কি হচ্ছে, ঘটনা কি ঘটছে একটু দেখো। এই ডাবল বন্ড বরাবর ব্রেক করে দিয়ে 3টা অক্সিজেন ডাবল বন্ডের জায়গায় বসে যাবে। কিভাবে দেখো তো? 3টা অক্সিজেন ডাবল বন্ডের জায়গায় বসে যাবে। আমার মতো করে দেখো আমি কিভাবে বসাচ্ছি। CH2 কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন ডাবল বন্ডের জায়গায়, ডাবল বন্ডের জায়গায় ভাইয়া, ডাবল বন্ডের জায়গায় এইভাবে বসাই দিবা। বসাই দিছো, 3টা অক্সিজেন হয়েছে। বসানোর পরে তুমি একটা কাজ করতে পারো, বোঝার সুবিধার্থে তুমি এইটা এভাবে কেটে দিতে পারো। কেটে দিলে তোমার জিনিসটা আরো ইজিলি হবে। আমি পরীক্ষা ভাবে কাটার দরকার নাই, তবে এটা আমি কেটে দিচ্ছি কেন? তখন তোমাকে এখন বোঝানোর জন্য, তোমাকে এখন বোঝাবো। এরপরে তুমি দিবা হচ্ছে জিঙ্ক এবং পানি। প্রশ্ন হচ্ছে স্যার জিঙ্ক এবং পানির কাজটা কি? এদের কিন্তু একটা বড় একটা ভূমিকা আছে। প্রথম কথা হচ্ছে পানি কি করে? পানি এই জিনিসটাকে ভেঙে দেয়, অর্থাৎ আমি এভাবে যেভাবে ভেঙে দিছি না, পানি এই জিনিসটাকে এভাবে ভেঙে দেয়, এটা একটা কাজ। অর্থাৎ সেটা ব্রেক করে দেয়, মানে বন্ডটাকে ব্রেক করে দিবে। পানি, পানি মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এই জিনিসটা কিন্তু আর্দ্র বিশ্লেষণ করা হয়। আর জিঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি তোমাকে মনে হয় কয়েকটা ক্লাসের আগে বলছিলাম যে জিঙ্ক সবসময় অক্সিজেনকে গিলে খায়। সে একটা অক্সিজেনকে গিলে খাবে, গিলে খেয়ে সে কে তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। আচ্ছা যারা যারা ক্যান্ডিডেট যারা আছো, মানে যারা জৈব রসায়ন আগে পড়েছিল, তাদেরকে একটা কথা বলে রাখি, তুমি কখনো অ্যালকিনে তুমি জিঙ্ক ইউজ করবা, ঠিক আছে, বাট কখনো অ্যালকেনে জিঙ্ক ইউজ করতে যাবা না। কেন ভাইয়া? কারণ দেখো অ্যালকেনে তুমি জিঙ্ক ইউজ করা যাবে না, এটা কথা আছে, এটা আমি তুমি অ্যালকেনে বলবো। অ্যালকেনের ক্ষেত্রে আমরা জিঙ্ক দিছি না, এই জিঙ্ক হচ্ছে অক্সিজেনকে গিলে খেয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে। সাপোজ ধরো আমি এখানে জিঙ্ক দিই নাই, সাপোজ ধরো কি দিই নাই, জিঙ্ক দিই নাই, তাহলে কি হবে জানো? এই অক্সিজেনটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে, আর হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থ জারিত করে ফেলবে, অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো জারিত করে ফেলবে। আচ্ছা এই জিনিসটা আরো ডিটেলস একটু আলোচনা করতেছি একটু পরে। ফার্স্ট আমরা দেখি কি তৈরি হচ্ছে। প্রথমে দেখো এই জিঙ্ক অক্সিজেনকে গিলে খেয়ে চলে গেছে। জিঙ্ক অক্সাইড, জিঙ্কের খাদ হচ্ছে খাওয়া, খাদক, অক্সিজেনকে গিলে খেয়ে চলে গেছে। বাকিটা কি? CH2O, CH2O বসাইছি, CH2O
এটা তুমি একইভাবে লিখবা না, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা না, আমি তোমাকে বুঝাচ্ছি আগে, তুমি আগে ফার্স্টে দেখো, তুমি এখন সেটা লিখিও না, এটা লিখলে আমার মান সম্মান থাকবে না আমার। দেখো CH2O, এখন এই CH2Oটাকে আমি এভাবে লিখতে পারি, আমি এভাবে লিখবো না, আমি লিখবো কিভাবে HCHO, HCHO, আর এটাকে আমি এভাবে লিখতে পারি HCHO, লেখা শেষ না? এটাই হচ্ছে আমার দুইটা অ্যালডিহাইড, অর্থাৎ সবসময় দুইটা প্রোডাক্ট তৈরি হবে। এখন তুই বলতে পারছিস স্যার এটা কেমনে লিখছেন? আরে ভাই খুবই সিম্পল, CH2O বসাই দিছি, CH2O বসাই দিছি। স্যার এভাবে ব্রেক কেমন হয়েছে? পানি করে দিছে, আদ্র বিশ্লেষণ টিস করে ব্রেক করে দিছে, আর জিঙ্ক কি করছে? অক্সিজেনকে নিয়ে চলে গেছে, জিঙ্ক তার অক্সিজেনকে নিয়ে চলে গেছে, আর বাকি পানিটা এখানে বেরিয়ে গেছে, শেষ। জিঙ্ক মানে হচ্ছে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো, দেখা যাচ্ছে? আরে ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখো এই জিনিসটা, তাহলে আমি একটু দেখি, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এখানে আসবে জিঙ্ক অক্সাইড প্লাস পানি। এখন তাহলে গেছে? আচ্ছা, তার মানে দুইটাই হচ্ছে সবসময় কি তৈরি হলো? অ্যালডিহাইড তৈরি হলো। এখন তোমাকে আমি আরো এক্সাম্পল দেখাচ্ছি। আমরা প্রোপিনে যাই, প্রোপিনকে আমরা ওজনীকরণ করব, কার্বন টেট্রাক্লোরাইড দিব, জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো। ফার্স্ট আমরা দিলাম CH3, আবার আগের মতো তিনটা অক্সিজেন ডাবল বন্ড বরাবর ব্রেক করে দিয়ে CH, এখানে অক্সিজেন কয়টা? তিনটা না? তিনটা অক্সিজেন ডাবল বন্ড বরাবর, সবসময় মনে রাখবা এই যে ওজন যেটা আছে সে অ্যাটাক করবে ডাবল বন্ডকে, সে অ্যাটাক করবে কাকে? ডাবল বন্ডকে। সে কাকে অ্যাটাক করবে? ডাবল বন্ডকে। এটা আমি মুছে দিই, লিখি ফেলছে এটা জিঙ্ক এবং পানি তৈরি করবে, লিখি ফেলবে এটা জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি করবে, শেষ। এরপরে দেখো এখানে কি তৈরি হচ্ছে, এই যে ডাবল বন্ড বরাবর তিনটা অক্সিজেন এখানে যোগ হবে। দেখো আমি তোমাকে বারবার বলতেছি, এখানে আমি অনেকগুলো ট্রিক্স দেখাবো, পরীক্ষায় যে ধরনের প্রশ্ন তোমরা আটকাও সেটা আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। এখানে দেখো CH3 CHO CH2O, এরপরে কি আসবে? এরপরে একে দেওয়া হবে কি? আমি মুছে ফেলতেছি, এটা মুছে ফেলতেছি, লিখে ফেলছি আশা করি। এরপরে কি দেওয়া হবে বলো? জিঙ্ক এবং পানি। জিঙ্ক কি করবে? অক্সিজেনকে নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড, আর এই পানিটা একে ব্রেক করে দিবে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো? CH3 CHO, বাকিটা কি? বাকিটা হচ্ছে CH2O। এখন আমাকে বলো CH2Oটাকে এভাবে লেখা যায়? HCHO, সেম ঘটনা। আমরা HCHO, কারণ আমরা এভাবে কেন লিখতেছি? কারণ আমাদেরকে মূলকটা শো করতে হবে। সাপোজ ধরো তোমাকে আমি বললাম CH2O, তুমি বুঝবে এটা কোন মূলক, কারণ লাস্টে তো কোনো মূলক নাই, মূলক মানে কার্যকরী মূলক, তার মানে এটা HCHO, তাহলে একটা অ্যালডিহাইড একটা কিটোন। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার সবসময় অ্যালডিহাইড তৈরি হচ্ছে, স্যার এখানেও অ্যালডিহাইড ছিল, মিথানল, স্যার এখানেও ইথানল, আবার এখানেও স্যার মিথানল, স্যার কিটোন কবে তৈরি হবে? কারণ আমি তো সত্যি বলছিলাম যে কিটোন তৈরি হতে পারে। এখন আমাকে বলো তুমি এখানে কি কোনো শাখা ইউজ করছো? তোমাকে আমি একটা কথা, দুইটা ফ্যাক্ট আলোচনা করছিলাম, একটা হচ্ছে শাখা যুক্ত থাকলে কিটোন তৈরি হবে, শাখা বিহীন হলে অ্যালডিহাইড। আমাকে বলো এখানে কোনো শাখা আছে? কোনো শাখা আছে? নাই, তাহলে কেমনে তৈরি হবে ভাই কিটোন? সবগুলো অ্যালডিহাইড। যখন তুমি অ্যালকিনে কোনো শাখা ইউজ করবে না, এখন কেউ যদি আস্ক করে শাখা কি, তো তাকে তো অবশ্যই পিটানে দেওয়া দরকার। শাখা মানে ব্রাঞ্চ, উপরে কোনো ব্রাঞ্চ থাকলে তখনই কিটোন তৈরি হবে, এর আগ পর্যন্ত সবসময় অ্যালডিহাইড। সো আমরা তাহলে এখন শুরু করি। আচ্ছা, এরপরে একটা কথা আমি তোমাদেরকে বলতেছি, যদি আমাকে কখনো হতাশ করবো না, আমি হতাশ হয়ে গেলে লসটা কিন্তু তোমাদেরই, আমি যদি হতাশ হয়ে যাই লস কিন্তু তোমাদেরই, বুঝছো? কারণ আমি তোমাদেরকে কোয়ারেন্টাইনে কেমিস্ট্রির যে বেসিকগুলো দিতে পারবো এগুলো খুবই রেয়ার। আমি এটা বলতেছি না যে সে আমার মতো কোনো কেউ পড়াতে পারবে না, আরে ভাই আমার থেকে ভালো টিচার অলিগলিতে আছে। কথা হচ্ছে ভাই ডেডিকেশনটা খুবই রেয়ার যে ভাইয়া, খুবই রেয়ার। আমার থেকে স্যার থেকে ভালো টিচার অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবা তুমি, বাট ডেডিকেটেড টিচার খুবই কম সেটা। দেখো এখন তুমি দেখো, আমি তোমাকে এখন দেখাচ্ছি CH3 CH, এরপরে আমরা একটা শাখাওয়ালা দেখি, ফার্স্ট শাখাওয়ালা দেখবো, শাখাওয়ালা দেখলে সবচেয়ে বেস্ট হয়। দেখো CH3, এখানের মধ্যে শাখাওয়ালা দেখি তো CH2, এটা কি বলো তো? আগে ফার্স্টে প্রোপিন নিয়ে করছিলাম না, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপিন, কার সাথে বিক্রিয়া করবে দেখো তো? ওজন না, ওজনকরণ। এখন তুমি বলতে চাচ্ছ ভাইয়া সবসময় কে আসতেছে, সবসময় অ্যালডিহাইড কেন আসতেছে? ভাইয়া কিটোন কি আসবে না? কিটোন আসবে, তোমাকে কি দিতে হবে? শাখা দিতে হবে, শাখাযুক্ত একটা অ্যালকিন ইউজ করতে হবে। কারণ আমি তোমাকে আগে বলছি শাখাযুক্ত মানে হচ্ছে কিটোন, শাখাবিহীন মানে অ্যালডিহাইড। দিছো? দেওয়ার পরে দেখো তাহলে কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম ইউজ করতে পারে এবং এটা ড্রাই হবে। আচ্ছা দিছো না? দেওয়ার পরে দেখো এই ওজনটা কি করবে? ডাবল বন্ডকে ব্রেক করে দিবে, তাহলে কি তৈরি হচ্ছে দেখো CH3 C
CH3 তিনটা অক্সিজেন বরাবর ব্রেক করে দিছে, অর্থাৎ ডাবল বন্ড বরাবর তিনটা অক্সিজেন এখানে ব্রেক করে দিয়ে যুক্ত হবে, এইভাবে যুক্ত হবে। যুক্ত করছো? আচ্ছা, এরপরে আচ্ছা এই যৌগটার আমি নাম তোমাকে বলি নাই, এটাকে বলা হয় ওজোনাইট যৌগ। এই নামটা তোমরা একটু লিখে রাখো, আগে আগে দুইটাতে যেটা লিখি নাই সেম নাম, সবগুলো কিন্তু সেম নাম হবে। এই যে গত দুইটাতে যেটা লিখছিলাম না একটু আগে, সেটা তো সেম নাম লিখে দাও, ওজোনাইট, সবগুলো ওজোনাইট হবে, ওজোনাইট। এবং ওজোনাইটটা অস্থায়ী হবে। অস্থায়ী মানে হচ্ছে আনস্টেবল, এটা বেশিক্ষণ স্টেবল থাকে না, আনস্টেবল। ওজোনাইট যৌগ, এটা কি ভাইয়া? ওজোনাইট যৌগ। ওজোনাইট যৌগ লিখছো? এই ওজোনাইট যৌগটাকে কোলে করে নিয়ে এখানে বসে দাও, আবার লিখো। লেখার পরে তুমি এখানে লিখবা কি, পরীক্ষায় তুমি এভাবে লিখবা, কারণ তোমাকে খাতার মধ্যে এত স্পেস নাই, তো তুমি এটার পরে এই অ্যারো চিহ্ন দিয়ে আবার লিখে দিবা। স্পেসটা থাকবে না এত বড় স্পেস, কারণ অনেকের লেখা বড় বড় থাকে। তো সে কি করবা, পুরো জিনিসটা আবার এখানে কপি করবা, কপি করে তীর চিহ্নটা দিবা। দেওয়ার পরে এখন তুমি কি দিবা বলো? জিঙ্ক এবং পানি দিবা। জিঙ্ক এবং পানি দিছো, দেওয়ার পরে এই জিঙ্ক অক্সিজেনকে নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড। বাকিটা কি? বাকিটা হচ্ছে একটু ভালোভাবে দেখো, বাকিটা কি? CH3 CO CH3, এই দেখো এই জিনিসটা দেখো, CH3 CO CH3 কিটোন তৈরি হয়েছে। আচ্ছা, সত্য দেখছো? সত্য কিভাবে মিলাইছি? এরপরে দেখো তো HCHO, ভেরি ইজিয়েস্ট, ভেরি ইজিয়েস্ট। তার মানে যেখানে শাখা ছিল, ডাবল বন্ডের যেদিকে শাখা ছিল সেদিকে আমার কি তৈরি হয়েছে? কিটোন তৈরি হয়েছে। আর ডাবল বন্ডের এদিকে কোনো শাখা নাই। আমাকে একটা কথা বলো, ডাবল বন্ডের ডান পাশে কোনো শাখা আছে? ডাবল বন্ডের ডান পাশে, সেজন্য এখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে। ডাবল বন্ডের বাম পাশে শাখা ছিল, কিটোন তৈরি হয়েছে। অর্থাৎ যেই দিকে শাখা থাকবে সেখানে কিটোন তৈরি হবে। এখন তুমি বলতে পারো স্যার, সাপোজ ধরো ডাবল বন্ডের দুই দিকে, স্যার তাহলে ডাবল বন্ডের দুই দিকে যদি শাখা থাকে, দুই দিকে কিটোন তৈরি হবে। আমি তোমাকে কন্ডিশন কি কি বলছি? হয়তো অ্যালডিহাইড অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিটোন, কিটোন কিটোন। আচ্ছা স্যার বুঝি নাই স্যার, এখনো আরো অনেক কিছু দেখতে হবে। আচ্ছা ওকে, এখন তাহলে দেখি তো, শেষ। এখন আরো বড় বড় যোগ করব, একদম C7H14 পর্যন্ত করব, ঠিক আছে? দেখো এরপরে আমরা করতেছি C4H8। হ্যাঁ, C4H8 দেখো, C4H8 আমরা কয়টা করলাম? C4H8 দিয়ে করলাম। এখন C5H10টা একটু দেখবো। তবে আমি তোমাকে একটা কাজ করি, আমি একদম সহজ, একদম ভেতরের কনসেপ্টটা চলে যাই, যেখানে বোর্ড পরীক্ষা থেকে প্রশ্ন আসে। একটু ভালোভাবে দেখো বোর্ড পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে, একটু দেখো সবাই, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া কিন্তু এখন থেকে। C4H8 না, C4H8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই জায়গায় এসে পোলাপাইনটা ধরা খেয়ে যায়। তোমাকে আমি এখন এমনভাবে বলবো, তুমি এখন আর আটকাবে না। কিভাবে? দেখো C4H8 কে সাপোজ ধরো প্রশ্ন আসছে, পরীক্ষা একটা প্রশ্ন আসছে, এই ধরনের প্রশ্ন সবসময় আসে চট্টগ্রাম বোর্ডে। চট্টগ্রাম টিচারদের, যারা চট্টগ্রাম স্টুডেন্ট যারা আছো, তারা এই ধরনের প্রশ্নগুলো বেশি পরিচিত হবা। কেন জানো? কারণ চট্টগ্রামে দেখা যাচ্ছে, আমি টেস্ট পেপার যখন স্টুডেন্টদেরকে সলভ করাতে যাই, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বছর ওজনীকরণ থেকে প্রশ্ন আসে, এবং এটা এই লেভেলের। C4H8 কে কি পাওয়া যায়? দুইটা সমানও পাওয়া যায় এখানে। দুইটা সমানও বলতে বুঝতেছি অবস্থান সমানও। এখন সমানও তো খাই বলছে আশা করি। আচ্ছা যাই হোক, সমানতা এখন বলবো না, সমানতা পরে। সমানও দিয়ে কিন্তু দেখো গাঠনিক সমানতা যেটা ছিল, মানে অবস্থান সমানতার সাথে ওজনীকরণের কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসে। সমানতার সাথে ওজনীকরণের সাথে কিন্তু অনেক বড় একটা লিঙ্ক করে, একটা ক্রিয়েটিভ প্রশ্ন করে। সেজন্য জৈব রসায়নের প্রত্যেকটা টপিকের উপর ভালো কনসেপ্ট থাকা প্রয়োজন। কেন আমি একটা টপিকের উপর 1 ঘন্টা 20 মিনিটের লেকচার দিচ্ছি? কেন? যেখানে অন্যান্য ইউটিউব চ্যানেল বলো, বিভিন্ন চ্যানেলে বলো, আমারটাও কিন্তু চ্যানেল ধরতে গেলে না, আমরা এটা ধরতে গেলে কিন্তু চ্যানেল, ঠিক আছে? কেন আমার চ্যানেলে 1 ঘন্টা 20 মিনিট করে করে ভিডিও দিচ্ছি? যাতে বেসিকটা গ্রো করতে পারি। চাইলে জ্যামিতিক সমানতা 15 মিনিট 10 মিনিটে পড়াই দিয়ে চলে যেতে পারতাম। পড়াইছি 1 ঘন্টা 20 মিনিট করে করে দুইটা লেকচার জ্যামিতিক সমানতা চলে গেছে, এবং পুরো প্রায় 2 ঘন্টা 20-30 মিনিট পড়াইছি না? শুধু নামকরণ নিয়ে পড়াইছি কয়টা ক্লাস? 5টা ক্লাস। সো দেখো কেন যে কষ্টগুলো করতেছি, যাতে তোমরা ওই উদ্দীপকে, যাতে তোমাদের সমস্যা না হয়। কারণ আমাদের মেইন কনসার্ন হচ্ছে ভাই উদ্দীপকটা, মেইন কনসার্ন হচ্ছে কি? উদ্দীপকটা। উদ্দীপক যদি না বুঝি তাহলে কিন্তু সমস্যা আছে। উদ্দীপক না বুঝলে কিন্তু সমস্যা আছে, এবং তোমাকে আমি হেল্প করবো, টেনশন নিবা না, হেল্প করবো। দেখো C4H8 থেকে দুইটা, সাপোজ ধর আমি তোমাকে বললাম যে C4H8 কে ওজনীকরণ করছো, প্রশ্নটা আমি তোমাকে বললাম যে C4H8 এটা হচ্ছে O3, C4H8 কে ওজনীকরণ করছো, ওজনীকরণ করে তুমি পাইছো একটা অ্যালডিহাইড, তুমি পাইছো আর একটা কিটোন। সাপোজ ধরো আমি তোমাকে একটা ক্লু দিলাম, ক্লুটা হচ্ছে, সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আর এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট কিটোন। অবশ্যই এটা 2 কার্বন বিশিষ্ট হবে না, এটা 3 কার্বন বিশিষ্ট হবে। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা কখনো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হতে পারবে না, কারণ কিটোন শ্রেণীর প্রথম যৌগটার নাম কি? প্রপানন, এবং সেটা 3 কার্বন হতে হবে, মিনিমাম 3 কার্বন।
3 কার্বন, কখনো 2 কার্বন বিশিষ্ট কিটোন তৈরি হবে না, সবসময় 3 কার্বন থেকে শুরু হয়, বুঝছো? আচ্ছা এখন তাহলে তুমি একটা জিনিস দেখো, এখন তোমাকে আমি প্রশ্ন বললাম যে কি, যে C4H8 কে ওজনীকরণ করলে, বা এটা কিন্তু বোর্ড টাইপের প্রশ্নগুলা, দেখো C4H8 কে ওজনীকরণ করলে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হচ্ছে। এখন আমি তোমাকে বললাম এটা অ্যালডিহাইড এবং কিটোন, সেটা আমি তোমাকে বললাম, তুমি জানো, বাট সাপোজ ধরো আমি এটা মুছে দিছি, এটা আমি তোমাকে মুছে দিছি, অথবা আমি তোমাকে যে কোনো একটা মুছে দিছি, যে কোনো একটা মুছে দিয়ে আমি তোমাকে একটা ক্লু দিব, শুধু কয়টা, শুধু একটা ক্লু দিব, আরেকটা তোমাকে বের করতে হবে, আরেকটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে এখানে 3 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়, কিটোন তৈরি হয়, বাকিটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হয়, এবং এই অ্যালডিহাইডের পরিমাণটা কত, মানে অ্যালডিহাইডটা কত কার্বন বিশিষ্ট। সাপোজ ধরো এখানে শুধু বললাম যে অ্যালডিহাইড, কিন্তু অ্যালডিহাইডটা কত কার্বন বিশিষ্ট, এটা একটা তোমাকে ক্লু দিবে, যে কোনো একটা ক্লু দিতে পারে। এখন সাপোজ ধরো তোমাকে বলছে 3 কার্বন বিশিষ্ট কিটোন তৈরি হয়, সেটা বুঝলাম, বাট আরেকটা উৎপাদের নামটা কি আমাকে বলো। এবং তোমাকে এটা বলে দিবে যে C4H8 কে ওজনীকরণ করলে 2টা ভিন্ন উৎপাদ পাওয়া যায়। আচ্ছা আমি তোমাকে প্রশ্নটা লিখে দিচ্ছি, দেখো C4, প্রশ্নটা ভালোভাবে লিখে দিচ্ছি, দেখো C4H8 কে ওজনীকরণ করলে, C4H8 কে ওজনীকরণ করলে 2টি ভিন্ন উৎপাদ পাওয়া যায়। কয়টি? 2টি ভিন্ন উৎপাদ, 2টি ভিন্ন উৎপাদ পাওয়া যায়। কি বললাম? C4H8 কে ওজনীকরণ করলে 2টি ভিন্ন উৎপাদ পাওয়া যায়। একটি যদি 3 কার্বন বিশিষ্ট, একটি যদি 3 কার্বন বিশিষ্ট কিটোন হয়, তাহলে অপর উৎপাদের নাম কি? তাহলে অপর উৎপাদটি নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্রশ্ন, সবাই এটা লিখে ফেলো, অপর উৎপাদটি নির্ণয় করো। স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি এখন মুছে দিব, স্ক্রিনশটটা এখন নিয়ে ফেলো তো দেখি। আচ্ছা এটা হচ্ছে আমার প্রশ্ন, তাহলে আমি কি বললাম, সেম প্রশ্নটা, C4H8 কে ওজনীকরণ করলে 2টি ভিন্ন উৎপাদ পাওয়া যায়। যদি 3 কার্বন বিশিষ্ট কিটোন হয়, 3 কার্বন বিশিষ্ট কিটোন মানে হচ্ছে একটা প্রোপানন, আনসারে বলে দিচ্ছে, আরেকটি বের করো। এখন তুমি জানো আরেকটা নিশ্চয়ই মিথানল হবে, এটা আমিও জানি তুমিও জানি, কেন জানো? কারণ এখানে কার্বন আছে 4টা, 3টা চলে গেছে, আরেকটা তো অ্যালডিহাইডই হবে, এবং অ্যালডিহাইড এক কার্বন বিশিষ্ট মানে মিথানল, বাট সেটা প্রমাণ করে দেখাতে হবে, বুঝছো? প্রমাণ করে দেখাতে হবে। সো প্রমাণটা কিভাবে করব, এটার জন্য হচ্ছে আমার একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে আমি অনেক রিসার্চ করে বের করছি, এই সূত্রটা কখনো তুমি ভুল প্রমাণ করতে পারবে না, কেউ পারবে না, পুরো ওয়ার্ল্ডের কেউ পারবে না। এটা হচ্ছে n-1 সূত্রটা, এটা দিয়ে 100% মিলবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা সিকোয়েন্স আনতে হবে ভাইয়া। এই সূত্রটা বের করার উদ্দেশ্য হচ্ছে সিকোয়েন্স আনা, মানে প্রথমে আমাকে অ্যালডিহাইড আনতে হবে, এরপর আমি কিটোন আনবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার n-1 মানে কি? n-1 হচ্ছে পুরো n-1 মানে হচ্ছে শাখার অবস্থান। এটা এক পাশে লিখে রাখো, আমি পুরো ডিটেইলস এখন তোমাকে বলতেছি। n-1 হচ্ছে শাখার অবস্থান, পুরো n-1 মানে শাখার অবস্থান। n মানে কি? n মানে হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা। n মানে হচ্ছে কি? কিটোনের কার্বন সংখ্যা। n মানে হচ্ছে কি? কিটোনের কার্বন সংখ্যা। একটু দেখো মনের মধ্যে যেগুলো প্রশ্ন আসতেছে তোমাদের, আমার জানা আছে, এগুলো তোমাকে এত অস্থির হতে হবে না, পুরা ক্লাসটা শেষ হলে তারপর আমার সাথে কথা বলিও। দেখো এখন তুমি আমাকে একটা কথা বলো, যেহেতু ভিন্ন উৎপাদ পাওয়া যাচ্ছে, মানে একটা কিটোন পাওয়া যাচ্ছে, তাহলে আমি ড্যাম শিওর যে একটা জায়গায় অবশ্যই শাখা অবস্থান করবে। তার মানে আমি এখানে প্রধান শিকলে কার্বন 4টা দিতে পারবো না। কেন ভাইয়া? কারণ একটা ব্রাঞ্চ তৈরি হবে। কেন? ওই যে দুইটা ফ্যাক্ট আলোচনা করছিলাম না, শাখা বিহীন হলে অ্যালডিহাইড, শাখা যুক্ত হলে কিটোন। যেহেতু শাখা যুক্ত, যেহেতু কিটোন বলছে 100% এখানে শাখা আছে, যেহেতু কিটোন বলছে 100% এখানে শাখা আছে। এখন প্রশ্ন হচ্ছে শাখাটা কোথায় আছে? শাখা কোথায় আছে সেটা আমাকে বলবে এই সূত্রটা, n-1। এখন n মানে কি? কিটোনের কার্বন সংখ্যা। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আরো কিছু বেসিক আছে, মানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো তুমি বইয়ে পাবা না, সেটা হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা তুমি পরীক্ষায় খুব দ্রুত উইথিন এ মিলিসেকেন্ড তুমি বের করে ফেলতে পারবা এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, সরি কত ডিগ্রি অ্যালডিহাইড, আর এটা কত কার্বন অ্যালডিহাইড এবং কত কার্বন কিটোন, দ্রুত বের করে ফেলতে পারো। কিভাবে? দেখো, যদি প্রথমে এটা একদম লিখে ফেলবো, যদি প্রথমে অ্যালডিহাইড থাকে তাহলে শাখা
যদি প্রথমে অ্যালডিহাইড থাকে তাহলে শাখা বসানোর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যদি প্রথমে দেখো আমার সবচেয়ে বড় হ্যাক্স, সবচেয়ে বড় কনসেপ্ট একদম এক্সপোজ করতেছি, যদি প্রথমে অ্যালডিহাইড থাকে তাহলে শাখা বসানোর ক্ষেত্রে নাম্বারিং ডান দিক থেকে করতে হবে। দেখো সবকিছু ক্লিয়ার হবে। নাম্বারিং এখন অগোচর লাগতেছে না, নাম্বারিং ডান দিক থেকে করতে হবে, এটা একটু কষ্ট করে লিখে রাখবা। যদি প্রথমে সিএচও থাকে, আমাকে বলো প্রথমে সিএচও আছে, যদি প্রথমে সিএচও থাকে তাহলে শাখা বসানোর ক্ষেত্রে নাম্বারিং ডান দিক থেকে করতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার কিসের শাখা? একটু ওয়েট করো, এখন তোমাকে কমেন্ট করতে হবে না, সবগুলো আমি তোমার আনসার, তোমার কোশ্চেন আমি জানি। এখন আমাকে বলো আমি এখানে শাখা যে বসাবো, আমাকে অবশ্যই শাখা বসাতে হবে, কারণ শাখা বসালে তো আমি কিটন পাবো। এখন কার্বন 3টা কেন দিচ্ছি ভাইয়া? কারণ একটা শাখা হবে, টোটাল কার্বন কিন্তু 4টা, টোটাল কার্বন কয়টা? 4টা। এখন আমি ডান দিক থেকে নাম্বারিং করব শাখা বসানোর জন্য। কোন দিক থেকে নাম্বারিং করব? ডান দিক থেকে নাম্বারিং করব। কেন ভাইয়া? কারণ ফার্স্টে আমাকে অ্যালডিহাইড দেওয়া আছে। এখন তুমি বলতে পারো স্যার এত কাহিনী কেন করতেছেন, যে কোনো একটা ফার্স্টে আনলে হচ্ছে না? না ভাইয়া, ব্যাপার আছে, একটু ব্যাপার আছে বলে তো এতগুলো করতেছি। এটা একটু এখন তোমাকে আমি বুঝালে তুমি বুঝবা না, কারণ তোমাকে সেটা দেখাতে হবে, এভিডেন্স দেখাতে হবে, কারণ আজকাল পোলাপাইনের এভিডেন্স দেখাতে হয়। কেন যেগুলো পড়াচ্ছি একটু পরে জানবা, একটু ওয়েট করো। দেখো ফার্স্টে অ্যালডিহাইড আছে না, ডান দিক থেকে শুরু করব, ডান দিক থেকে নাম্বারিং শুরু করব। ডান দিক থেকে নাম্বারিং কি জন্য শুরু করতেছি? শাখার অবস্থান দেওয়ার জন্য, শাখার অবস্থান দেওয়ার জন্য। এখন আমাকে বলো শাখার অবস্থান যে আমি বের করবো সেটা কি n-1 না? n-1টা হচ্ছে পুরো শাখার অবস্থান, আর n হচ্ছে কিটনের কার্বন সংখ্যা। তাহলে এখানে কার্বন কয়টা? 3টা। 3-1 মানে হচ্ছে 2। তাহলে শাখার অবস্থান কয় নাম্বারে? 2 নাম্বারে। এখন 2 নাম্বারে যে শাখা বসাবো সেটা ডান দিক থেকে করবো। এখন কিছু কাবিল স্টুডেন্ট আসবে, তারা বলবে স্যার বাম দিক থেকে করলে তো 2 নাম্বার, ডান দিক থেকে করলে 2 নাম্বার। আরে ভাইয়া এটা তো এই যে C4 এর ক্ষেত্রে সমান হচ্ছে। একটু পর আমি তোমাকে C5H10 দিব, তখন তুমি আবুল হয়ে যাবা, হা করে তাকায় থাকবা। স্যার তখন কি করবো? তখন আমার কাছে আসতে হবে। তোমাকে আমি C6H12 দিব, তখন তুমি কি করবা? আমার কাছে আসতে হবে। সেজন্য এই রুলসটা লাগবে। হয়তো এখানে রুলসটা খাটতেছে না, কেন? কারণ এখানে মাত্র কার্বন আছে 3টা, তবে কনসেপ্টটা কিন্তু সব জায়গায় লাগবে। দেখো শাখার অবস্থান 2 নম্বরে, তাহলে এখান থেকে নাম্বারিং করবো। কেন? অ্যালডিহাইড আগে আছে 1 2, এখানে 2টা বসালাম CH3। যেখানে শাখা বসাবো তার পাশে ডাবল বন্ড বসাই দিব। যেখানে শাখা বসাইছি, শাখা কোথায় বসাইছি? 2 নম্বরে না, তার পাশে ডাবল বন্ড বসাই দিব। এখন প্রশ্ন হচ্ছে পরে বসাবো নাকি আগে বসাবো, সেটা কিন্তু ফিক্স না ভাইয়া। সেটা আমি তোমাকে যদি বলি এর পর একটাতে বসাই দিও, মানে এখানে বসাই দিও, অথবা নাহলে আগে বসাই দিও, এটা কিন্তু ফিক্স না। এটা ডিপেন্ড করে তুমি কোনটা বের করবা। সাপোজ ধরো তোমাকে বের করতে বলছে অ্যালডিহাইড না, অ্যালডিহাইড বের করতে বলছে না, তুমি এখানে দিবা ডাবল বন্ড। কেন? কারণ তোমাকে ডাবল বন্ডের ডান পাশে কিটন তৈরি হবে। এগুলো তুমি আস্তে আস্তে বুঝবা। তোমার হয়তো ফার্স্টের দিকে একটু মাথা একটু ইয়া লাগবে, কারণ স্বাভাবিক, একদম নতুন করতেছো তো একটু সমস্যা হবে। বাট তোমাকে তো আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, এটা তো মাত্র একটা এক্সাম্পল গেছে, আরো অনেকগুলো এক্সাম্পল করাবো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা মাথা, এটা টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে CH3, এরপর হাইড্রোজেনগুলো বসাই দিলাম। এখানে কোনো হাইড্রোজেন বসানো যাবে? যাবে না। তো 3 6 8 স্ট্রাকচার এখন মিলছে, উই হ্যাভ ডান ইট। ওকে, স্ট্রাকচার মিলে গেছে। এরপর ওজনীকরণ এখন করলে দেখবা যে হুবহুব অ্যালডিহাইড এবং হুবহুব কিটোন আসবে। দেখবা কিভাবে আসতেছে। ফার্স্টে আমি দেখলাম CH2, ডাবল বন্ড বরাবর 3টা অক্সিজেন এভাবে ব্রেক হয়ে যাবে। এখানে কি বসবে? CH3, আর এখানে কি CH3, এটাতে বসবে না। এরপরে 3টা অক্সিজেন এখানে, 3টা অক্সিজেন এখানে। কথা বুঝছো? এই CH3টা হচ্ছে এখানে, এই তো এটা CH3 এখানে, ডাবল বন্ড বরাবর 3টা অক্সিজেনকে ব্রেক করে দিছি। এখন এগুলো লেখা শেষ না? আচ্ছা, হ্যাঁ একটু দেখি তো তোমাদের কমেন্টে। এই দেখো এরপরে এটা গেল না, এই কতগুলো ফালতু কথা কয়েকদিন ধরে বেশি শুনতেছি, যে বলতে স্যার ফার্স্ট ইয়ার আপনি কই ছিলেন। আরে ভাইয়া ফার্স্ট ইয়ার কেন, তোমরা এখন সেকেন্ড ইয়ার আছো, তোমাদের কি এখন সময় নাই? কি রে এগুলো এত হোপলেস কেন সবাই? তোমাদের কি এখন সময় নেই? তোমাদের HSC পরীক্ষা হবে, আমি যতটুকু জানি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, যতটুকু আমি খবর রাখি, তোমাদের HSC 21 বেসদের HSC হওয়ার পসিবিলিটি হচ্ছে জুন বা জুলাইয়ে। এপ্রিলে হওয়ার একদমই 0% পসিবিলিটি। এপ্রিলে জীবনও হবে না, মেও হবে না, জুন বা জুলাইয়ে। সো তোমাদের হাতে আরো ধরতে গেলে কত মাস, মানে 7-8 মাসের উপরে কাউন্ট করলে দেখে অনেকগুলো সময় আছে। আরে ভাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো কিছু বাকি থাকে, এগুলা হোপলেস হবে না। দেখো
এখন দেখো এই জিনিসটা তৈরি হলো না, CH2O CH3 CH3, এরপর আমি দিব জিঙ্ক এবং পানি, জিঙ্ক এবং পানি। এখন তুমি পারফেক্টলি মিলাতে পারবে। দেখো CH2O হয়ে গেছে, বাকিটা কি এই যে সামান্য এই ট্রিকটার জন্য পোলাপাইন এই যে ওজনীকরণটাকে কি করে দেয়, ডাইরেক্ট বাদ দিয়ে। আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ওজনীকরণ পড়া নাই, শুধু জৈব রসায়ন পড়ছে, মানে সে বলছে জৈব রসায়ন ফুল শেষ করছে কিন্তু ওজনীকরণ পড়া নাই। একটা কথা বলি, একটা হচ্ছে ওজনীকরণ আর একটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সের পড়াটা আমি তোমাকে কি বলতাম, বাংলাদেশের কথা বাদ দাও, পুরো ওয়ার্ল্ডে রেজোনেন্স নিয়ে ভালো ক্লাস নাই, রেজোনেন্সের মেকানিজম নিয়ে কোথাও ভালোভাবে বিশদভাবে আলোচনা নাই, ইভেন কি বইও নাই। এগুলো অনেক চিন্তা করতে হয়, অনেক চিন্তা করতে হয়। রেজোনেন্স ক্লাসটা হিট হবে, অনেক বড় হিট হবে, ইট উইল বি ব্লাস্ট। দেখো CH2O, এটা কি হবে HCHO, এটা HCH2O লিখবেন, আমরা লিখবো HCHO, আর হচ্ছে কি CH3CO। এখন মিলছে নাকি দেখো তো, 3 কার্বন বিশিষ্ট, মিলে গেছে। খুব স্লোলি পড়াইছি, প্রথমটা খুব স্লোলি পড়াইছি, এখন দেখি বাকিটা কি, বাকিটা লিখে দিবা। জিঙ্ক অক্সাইড, এই তোমরা এগুলো লিখতে কিন্তু ভুল করবা না। জিঙ্ক অক্সাইড পানিটা লিখে দিবা, এগুলো হয়তো আমি লিখতেছি না, তার মানে এই না যে তুমি লিখবা না। জিঙ্ক অক্সাইড পানিগুলো বসে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা C5H10 কে ওজনীকরণ করলাম। ওজনীকরণ করলে আমাকে সুন্দর করে বলতেছে যে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হবে। আমাকে কে বলতেছে, পরীক্ষার এক্সামিনার বলতেছে যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি করো। হয়তো অনেক সময় ভাইবা তো আসতে পারে, যেমন আমার চিটাং কলেজে আমি যখন ভাইবাতে পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমাকে মানে ভাইবার সময় আর কি, এইচএসসি ভাইবা, তখন হচ্ছে আমাকে ওজনীকরণ থেকে প্রশ্ন করছিল, এই ওজনীকরণ থেকে মানে আমাকে বলছিল যে এটা আমি একটা অ্যালডিহাইড তৈরি করলাম, একটা কিটোন, আমাকে স্ট্রাকচারটা করে দেখাও। সো আমি তো ট্রিক ওইটা জানতাম, N-1, এটা আমি তখন অবশ্য জানতাম না, পরে দিয়ে আমি রিসার্চ করে বের করছি, পরে দিয়ে আমি ঘাটতে পরে তখন আমি প্র্যাকটিস করতে একটু চলে আসছে জিনিসটা। প্র্যাকটিস সূত্র ছাড়া কিন্তু হয়ে যায়, তবে সেটা কিন্তু চিন্তা করতে হয়, অনেক চিন্তা করতে হয় সূত্র ছাড়া। সূত্র পাই গেলে মানে N-1টা ইউজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কি কিটোন, CHO 3 কার্বন বিশিষ্ট কিটোন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখন তুমি তো জানো ভাইয়া, এটা আমিও জানি তুমিও জানো, এটা কি হবে, প্রপানন হবে, আর এটা কি হবে, ইথানল হবে। এটা আমিও জানি তুমিও জানো, বাট কিভাবে তুমি সেটা অঙ্কন করবা, কিভাবে এক্স্যাক্টলি মানে কিভাবে স্ট্রাকচারটা এক্স্যাক্টলি কিভাবে দেখবা। তুমি C5H10 তুমি এভাবে বসে দিলে হবে না তো ভাইয়া। তোমাকে আনসার দিয়ে দিচ্ছে, তুমি জাস্ট স্ট্রাকচারটা বের করতে পারবে, বলবে যে C5H10 এর গাঠনিক সংকেত লিখো ফর 3 মার্কস। কি করবা এখন দেখো, তাহলে ফার্স্টে কি করতে হবে, আবার ওই সূত্রটা N-1 শাখার অবস্থান, N মানে হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, তাহলে শাখার অবস্থান কয় নম্বরে, 2 নম্বরে। শাখার অবস্থান কয় নম্বরে, N-1, তার মানে 2, শাখার অবস্থান 2 নম্বরে। আচ্ছা, এটা শেষ না, এরপর দেখি তাহলে কার্বন কয়টা দিব, 1 2 3 4। 4টা কেন ভাইয়া, কারণ কিটোন আছে যে ভাইয়া, কিটোন মানে হচ্ছে মাস্ট একটা ব্রাঞ্চ থাকবে, তো 4টা দেব। ব্রাঞ্চটা কোন জায়গায় আছে সেটা বের করে দিবে N-1 শাখার অবস্থান। N মানে হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, কত, 3 - 1 মানে 2। এখন আমি ডান দিক থেকে নাম্বারিং করবো কেন, কারণ শুরুতে অ্যালডিহাইড আছে। এখন তুমি বলতে পারো স্যার সবসময় একই এক্সাম্পল কেন, এরপর আমি আবার কিটোন দিয়ে দেখাবো, একটু ওয়েট করো। ডান পাশে অ্যালডিহাইড আছে না, 1 2, ডান পাশে অ্যালডিহাইড মানে দিতে পারো, শুরুতে অ্যালডিহাইড না, শুরুতে অ্যালডিহাইড তাহলে নাম্বারিং ডান দিক থেকে। আমি আবারও বলছি, শুরুতে যদি অ্যালডিহাইড থাকে নাম্বারিং ডান দিক থেকে, শুরুতে যদি কিটোন থাকে নাম্বারিং কোত্থেকে, বাম দিক থেকে। শুরুতে অ্যালডিহাইড আছে, নাম্বারিং ডান দিক থেকে। নাম্বারিং বলতে কিসের নাম্বারিং, শাখার জন্য নাম্বারিং করতে হবে না, 2 নম্বর কোথায়, এই জায়গায়। এখন দেখবা চোখ বন্ধ করে মিলে গেছে, এখন চোখ বন্ধ করে মিলে যাবে। তুমি যদি CH3 যদি এই জায়গায় দাও তখন কিন্তু মিলতো না, তখন শুরুতে চলে আসবে কিটোন। স্যার বুঝি নাই, একটু পরে দেখো। এরপরে কি করব, এরপর ডাবল বন্ড বসাতে হবে। আমি তোমাকে বলছিলাম যে যেখানে ব্রাঞ্চ থাকবে তার পাশে ডাবল বন্ড বসাবা, তবে ডাবল বন্ড কোথায় বসাবা, পরে নাকি আগে, মানে কোন দিকে বসাবো সেটা কিন্তু ফিক্স না, সেটা আমাকে দেখতে হয় যে আমাকে কোন দিক দিয়ে অ্যালডিহাইড বের করতে বলছে। আর তুমি একটা জিনিস কমন সেন্স থেকে চিন্তা করো, সাপোজ ধরো এখানে কার্বন কয়টা রে, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, 3 5 শাখার অবস্থান 3 - 1, অ্যালডিহাইড শুরুতে ডান দিক থেকে। হ্যাঁ, পারফেক্ট, দেখো পারফেক্টলি হয়েছে। এই জায়গায় আমি হচ্ছে এখন তোমাকে আমি আসলে এটা নিয়ে একটা ট্রিক দেখাতে পারতেছি না, কারণ এটা আসলে ভ্যারি করে ভাইয়া। এই যে ডাবল বন্ডটা কোথায় বসাবে সেটা ভ্যারি করে, কেন দেখো, কারণ তোমাকে ফার্স্টে কি বের করতে বলছে, অ্যালডিহাইড না, তুমি ডাবল বন্ডটা যদি এই জায়গায় বসাও, মানে তুমি শাখার পর বসাবে সেটা কিন্তু শিওর ভাইয়া, শাখার পর বসাতে হবে।
তোমাকে আমি একটা সহজ কথা বলি, তুমি এটা মাথায় রাখবা যে শাখা যেখানে বসাইছো শাখার পরপরে তুমি ডাবল বন্ডটা বসাই দিবা। কি বললাম? শাখার পরপরে ডাবল বন্ডটা বসাই দাও। ডাবল বন্ডটা বসানোর পর একটু চিন্তা করো, চিন্তা করলে হয়ে যাবে। দেখো তো আমার মতো চিন্তা করো, একটু আগে আমি চিন্তা করছিলাম, দেখছো? চিন্তাটা আমার মতো করবো এভাবে, CH3 এবারে 1 2 3 4 এখানে একটা হাইড্রোজেন দাও, আর এই জায়গায় কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না, কেন? 1 2 3 4 হয়ে গেছে, 3 3 6 9 10 C5H10 হয়েছে, পারফেক্টলি স্ট্রাকচারড হয়েছে। এখন স্যার মিলছে কিনা একটু দেখি তো। তাহলে দেখো তো, ওজন দিলাম, ওজনীকরণ করলাম, তাহলে ডাবল বন্ড যেখানে আছে ডাবল বন্ড বরাবর ব্রেক হয়ে যাবে। তাহলে দেখো তো CH3 CH ডাবল বন্ড বরাবর ব্রেক হয়ে যাচ্ছে, CH3 CH3 এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, শেষ। এরপরে জিঙ্ক এবং পানি দেওয়া হবে। জিঙ্ক এবং পানি যখন দিব তখন এখানে কি তৈরি হবে? জিঙ্ক অক্সিজেনকে নিয়ে চলে যাবে, আর এটা জিনিসটা কি? CH3 CHO আসছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট কিটোন আসছে, CH3 CO CH3। এখন বলতে পারো স্যার অনেকক্ষণ সময় লাগছে। আসলে ভাইয়া ফার্স্ট টাইম করাচ্ছি, সময় লাগছে। এরপর এগুলো যেগুলো করাবো সময় লাগবে না, আই সোয়ার সময় লাগবে না, বুঝছো? তার মানে বাকিটা তোমরা বসাই দিবা, জিঙ্ক এবং পানি বসাবা। এখানে কি বসাবা বলো? CH3 CHO প্লাস CH3 CO CH3, তার মানে কিটোন প্লাস জিঙ্ক এবং পানি। স্যার এখনো বুঝি নাই। আচ্ছা যারা বুঝো নাই তারা একটু দেখো। আচ্ছা দেখো, শেষ না? শেষ। স্যার এখন একটু ভিন্ন টাইপের করান তো স্যার। ভিন্ন টাইপের বলতে এখানে সাপোজ ধরো কি বললাম, সাপোজ ধরো এই জায়গায় আছে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এই জায়গায় আছে কি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এই জায়গায় আছে, আর এই জায়গায় আছে 4 কার্বন বিশিষ্ট কিটোন। তখন কিভাবে করবা? সেম ঘটনা। এরপর আমি তোমাকে কিটোনটা দেখাবো, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, কারণ অনেকজনের ক্লিয়ার হয় নাই, আমি শিওর অনেকজনের ক্লিয়ার হয় নাই। সো এখন কিভাবে স্ট্রাকচারটা অঙ্কন করবে দেখো। ফার্স্টে আবার আগের মতো কার্বন 4টা দিছি, 1 2 3 4, 4টা বসাইছি। এরপরে n-1 হচ্ছে শাখার অবস্থান, কার্বন সংখ্যা কিটোনের কার্বন সংখ্যা, n মানে হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, n মনে রাখবে, n সবসময় কিটোনের কার্বন সংখ্যা হবে। তাহলে n এর মান কত বসাবো? 4, 4 - 1 মানে কত? 3। এবার 3 নম্বরে শাখা হবে, শুরুতে অ্যালডিহাইড আছে না, নাম্বারিং ডান দিক থেকে হবে 1 2 3, এখানে আমি CH3টা বসালাম। এখন প্রশ্ন, তোমাদের মেইন কনসার্ন হচ্ছে ভাইয়া সবকিছু তো বুঝলাম, বাট ডাবল বন্ডটা আমি এখনো বুঝতে পারতেছি না। ডাবল বন্ডটা স্যার আপনি কোন দিকে বসায় মিলে ফেলতেছেন? এটা ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে, কোন দিকে আপনি কিভাবে মিলে ফেলতেছেন স্যার বুঝতেছি না। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, একটা জিনিস চিন্তা করো, ডান পাশে তো কিটোন হবে, এটা শিওর, কারণ শুরুতে তো কি থাকবে? অ্যালডিহাইড থাকবে, ডান পাশে কিটোন থাকবে, এটা আমি বুঝতেছি, তুমিও বুঝতেছো। যেহেতু ডান পাশে কিটোন থাকবে, তার মানে এই জায়গায় কিটোন থাকবে না, যেখানে শাখা, শাখার এই পাশে তো কিটোন থাকবে, এবং শাখার এই পাশে কি থাকবে? অ্যালডিহাইড। স্যার এখনো বুঝি নাই। দেখো দেখো 4টা কার্বন বলছে না, তার মানে বোঝা যাচ্ছে, দেখো 1 2 3 4, আমিও জানতেছি তুমিও জানতেছো, এই অংশটা পুরো, এই অংশটা হবে কিটোন। দেখো নীল কালি দিয়ে দেখাচ্ছি, পুরো এই অংশটা হবে কিটোন। কেমনে ভাইয়া? দেখো 4 কার্বন বিশিষ্ট কিটোন, 1 2 3 4, মিলছে? এইটা হবে কি? অ্যালডিহাইড। এখন আমাকে বলো, এই জায়গায় কিটোন আনার জন্য নিশ্চয়ই এই জায়গায় দিতে হবে ডাবল বন্ড। অর্থাৎ তুমি একটা কাজ করবা, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, ডান দিক থেকে তুমি যখন শাখার অবস্থানটা বসাবা, এর পরেরটা তুমি ডাবল বন্ড বসা দিবা, মিলে যাবে। ডান দিক থেকে শাখা বসাচ্ছ না, এর পরেরটা তুমি ডাবল বন্ড বসা দিবা, ঠিক আছে? এখন মিলছে না? আচ্ছা এরপর আমি এখানে বসাবো কি? CH3 CH2 CH2, 1 2 3 4, এরপরে কি হবে? ওজনীকরণ। এখন দেখবা পারফেক্টলি মিলে গেছে, পারফেক্টলি মিলে গেছে। অর্থাৎ তোমাকে আমি কি বললাম, তুমি যখন শাখাটা বসাবা এর পরেরটাতে তুমি ডাবল বন্ডটা বসায় দাও। এখন তুমি কিভাবে দেখো? দেখো CH2 যেখানে ডাবল বন্ড ছিল সেখানে আমি ব্রেক করব, দেখে বোঝা যাচ্ছে এটা 100% মিলে গেছে। এগেন উই হ্যাভ ডান ইট। CH2 CH3, এটা দেখা যাচ্ছে ভাইয়া? এটা পুরো এই অংশটা আমি আবার এদিকে লিখলাম, ঠিক আছে? বুঝছো? আচ্ছা দেখো, এখন দেখো তুমি কিভাবে করবে। দেখো তাহলে এই পাশ থেকে আমি কি পাচ্ছি? ওইটা অক্সিজেন তো জিঙ্ক খেয়ে ফেলছে, পরে জিনিসটাকে জিঙ্ক এবং পানি দিব। এগুলো তোমরা নিজেরা কিন্তু লিখবা ভাইয়া, এইভাবে অর্ধেক করবে না, জিঙ্ক এবং পানি দিবা, পুরা জিনিসটাকে আবার লিখবা। অথবা কষ্ট হলে একটা কাজ করো, ওজোনাইট লিখো। ওজোনাইট জিঙ্ক পানি দিলে কি তৈরি হবে? এটা এটা এটার নাম কি? ওজোনাইট যৌগ, এটা অস্থায়ী যৌগ। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো, HCHO প্লাস CH3 CO CH2 CH3, 100% মিলছে। 4 কার্বন বিশিষ্ট কিটোন ছিল, 4 কার্বন বিশিষ্ট কিটোন লাস্টে, প্রথমে আসছিল কি? অ্যালডিহাইড।
এখন তোমাকে আরেকটা কথা বলি, সাপোজ ধরো আমি তোমাকে শুরুতে বললাম যে কি, শুরুতে কিটোন, শুরুতে বললাম 3 কার্বন বিশিষ্ট কিটোন এবং এখানে বললাম 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখন আসো কিভাবে করবা, এখন আসো কিভাবে করবা। সো এখন করার জন্য কি করতে হবে দেখো, আমি ডাস্টারটা একটু নিচ্ছি, আবার মুছে দিচ্ছি, কেমন পুরোটা তোমরা সাজিয়ে লিখবা, বাসায় এভাবে প্র্যাকটিস করবা, সবগুলো মিলবে, 100% মিলবে। দেখো কার্বন কাটে দিবা, 1টা 2টা 3টা 4টা কার্বন দিছি, কটা দিবি, কটা দিবা, 4টা কার্বন। আচ্ছা এরপর শুরুতে কিটোন আছে না, n-1, তাহলে এখানে কত হবে, n মানে কিটোনের কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা কত, এটা 3 মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 মানে কি 3 কার্বন বিশিষ্ট কিটোন, আর এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। n-1, তাহলে n এর জায়গায় 3 বসাবো, 3 - 1 = কত, 2। এখন তুমি ফার্স্টে কিটোন আসছে না, নাম্বারিং করতে থেকে স্টার্ট করবা বাম দিক থেকে, কারণ শুরুতে যদি অ্যালডিহাইড দেখো নাম্বারিং করবা ডান দিক থেকে। ভাইয়া পারফেকশন, ভাইয়া এগুলো করতেছে কেন জানো, যাতে পরীক্ষায় তুমি 10-এ 10 পাও। দেখো আমার কাছে যারা আগে জৈব রসায়ন পড়ছিল তারা হচ্ছে একটা কাজ করছিল কি জানো, মানে তারা যখন পুরোটা শেষ করাইছিলাম জৈব রসায়ন, তারা শুরুতে জৈব রসায়ন নিয়ে আনসার করছিল পরীক্ষায়। এটা ছিল আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যাদেরকে পড়াইছি আর কি। এটা বেশি হয়েছিল গত বছর পরীক্ষার্থীরা, বুঝছো, শুরুতে তারা আনসার করছিল জৈব রসায়ন, কারণ তাদেরকে সেই কনফিডেন্সটা আমি দিয়ে দিছি এবং তারা আনসার করার পরে আমাকে কলও দিছিল, বুঝছো। ওই জায়গায় হচ্ছে অ্যাচিভমেন্ট, তোমরাও সেটা পারবা, তোমরা এখানে সবাই পারবা। একটু ওয়েট করো, আমাকে একটু ট্রাস্ট করো যে পারবো। দেখো এখানের মধ্যে 2 নাম্বার হচ্ছে কি, শাখার অবস্থানটা না, তাহলে আমি বাম দিক থেকে কাউন্ট করবো কেন, কারণ ফার্স্টে কিটোন আছে, এই জায়গায় আমি এখানে শাখাটা বসাই দিলাম, এই জায়গায় আমি শাখাটা বসাই দিলাম। এখন শাখা যে বসাবো, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে তুমি যখন শাখা বসাচ্ছ, তুমি এর পরে দিয়ে এখন তুমি ডাবল বন্ডটা বসাতে পারবে না। কেন ভাইয়া, কারণ ডাবল বন্ড এখানে বসানো যাবে না। ডাবল বন্ড এখানে বসানো যাবে না কেন, কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, ডাবল বন্ড কোথায় বসাতে হবে একটু চিন্তা করে দেখো তো। এখানে CH3 CCH3, আমাকে এখন বলছে 3 কার্বন বিশিষ্ট কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন মিলাতে হবে। আচ্ছা তার মানে ডাবল বন্ড কিন্তু এখানে বসা যাবে, তার মানে ফার্স্ট আমি ভুল বলছি, ডাবল বন্ড কিন্তু এখানে বসা যাবে। অর্থাৎ তোমাকে যে আমি একটা কথা বলছিলাম না একটু আগে, যে তুমি যেখানে শাখা বসাবা, যেখানে তুমি শাখা বসাবা এর পরেরটা শাখার পরে তুমি ডাবল বন্ডটা বসাই দিবা। তবুও কিন্তু চেক করবা, আমার মধ্যে এভাবে কিন্তু চেক করতে হবে, ইনশাআল্লাহ সবগুলো মিলে যাবে, তবে কিছু এক্সেপশনাল থাকতে পারে, সেটা আমি তোমাকে পরে দেখাবো। শাখার পরে তুমি সবগুলো ডাবল বন্ডটা বসাই দিবা। এখন তুমি মিলছে নাকি দেখো তো, আমি শিওর অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, তবে আই সোয়ার এর চেয়ে সহজে আর পড়ানো যাবে না ওজনীকরণ, এর চেয়ে সহজে ইম্পসিবল। 1 2 3 4 এখানে তুমি আর দিতে পারবা না। এখন দেখো তো কি হচ্ছে, আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়েছে তো, সরি ভাইয়া, সরি এই জায়গায় একটা ভুল হয়ে গেছে, এটা একটু ভুল, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলবো, কারণ শাখার পরে এখানে ডাবল বন্ড আসছে, শাখার পরে ডাবল বন্ড দিতে গেলে কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে। 3 এবং 2 না, আচ্ছা সরি, ভুল তো হয় নাই, ঠিক আছে পারফেক্ট। তার মানে এই নীতিটা কিন্তু চলতেছে না এখন, ডাবল বন্ড এই বরাবর ব্রেক করলে CH3 CO CH3, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে, ভুল হয় নাই। দেখো তার মানে এটা পারফেক্ট, শাখার পরে ডাবল বন্ড পারফেক্ট, এটা সবগুলো মিলতেছে। ওকে দেখো তার মানে পারফেক্ট। এখন এই জিনিসটাকে ওজনীকরণ করব, তার মানে আমি তোমাকে বুঝতে পারছি কি, আজানটা দিয়ে দিচ্ছে। দেখো ডাবল বন্ডের পরে তুমি হচ্ছে কি, শাখার পরে তুমি ডাবল বন্ডের মানটা বসে দিবা, শাখা বসেছে বাম দিক থেকে না, ডাবল বন্ডে বসে দাও, সবগুলো করে দেখো, সবগুলো ইনশাআল্লাহ মিলে যাবে। শাখার পরে ডাবল বন্ডটা বসে দাও, বসে দিছো, এরপরে দেখো ওজনীকরণ দিছে না, CH3 এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা C দাও, এরপরে C মানে হচ্ছে ভাই CH, আর এখানে কি দাও CH3 দাও, এখানে একটা অক্সিজেন দাও, মিলে গেছে। তার মানে আমি যেটা বলছিলাম সেটাই মিলে গেছিল। ফার্স্ট আমি মনে করছিলাম কি হয়ে গেল, দেখো এরপরে জিঙ্ক এবং হচ্ছে কি, পুরো জিনিসটাকে জিঙ্ক এবং হচ্ছে কি দিবা, পানি দিবা। তার মানে দেখো CH3 CO CH3 আসছে, 3 কার্বন বিশিষ্ট কিটোন, পারফেক্ট 100% পারফেক্ট। এরপরে দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আসছে, তার মানে প্রত্যেকটা কথাই রাইট হচ্ছে। n-1 মিলে যাচ্ছে, শাখার পরে ডাবল বন্ড বসাবা সেটাও মিলে যাচ্ছে। পরে ভাইয়া বুঝো নাই মনে হয়, সাপোজ ধরো নাম্বারিং এখান থেকে শুরু করছো না, বাম দিক থেকে শাখা বসাইছো না, শাখার পরে ডাবল বন্ড বসা দাও। বাম দিক থেকে নাম্বারিং করছি তো, শাখার পরে ডাবল বন্ডটা বসে দাও। যেমন এর আগে ডান দিক থেকে নাম্বারিং করছিলাম না, শাখা বসাইছি, শাখার পরে বসাইছি, পরে বসাবো, আগে বসাইও না। কি বললাম,
ডাবল বন্ডটা পরে বসাবা, বাম দিক থেকে করছিলাম না, 1 2 2 কি ছিল শাখার অবস্থান, 2 নম্বরে 2 এর পরে আমি ডাবল বন্ডটা বসাই দিছি, 2 এর আগে বসাতে যাইও না, তাহলে কিন্তু মিলে যাবে। ঠিক আছে, সো ক্লাসটা এখানে থাকবে, ক্লাসটা এখানে থাকবে। ওকে, আচ্ছা সবার একটু কমেন্টটা দেখি। এরপরে স্যার করোনা নিয়েও ক্লাস করতেছে, এগুলো কি বলে করোনা নিয়ে ক্লাস করতেছে? আমার করোনা হয়েছে কে বলছে তোমাকে? ভাইয়া ডাবল বন্ডটা কোন পাশে বসান বুঝলাম না, ডাবল বন্ড ফার্স্ট কার্বনও হবে। নুসরাতুন নূর একটা কথা বলি ভাইয়া, ফার্স্টের শাখা বের করতে পারবা? এটা আমি সবাইকে বলতেছি, শুধু নুসরাতকে না, ফার্স্টের শাখা বের করতে পারবো তো? শাখা কয় নাম্বারে? n-1 দিয়ে, এটা দিতে কারো প্রবলেম নাই। ডাবল বন্ডটা কি করবা, যেখানে শাখা বসাইছো তারপর একটা ডাবল বন্ড বসা দাও। কি বললাম? যেখানে শাখা বসাইছি তারপর একটা, সাপোজ ধর ডান দিক থেকে শুরু করলাম, শাখা বসাইছি এখানে, এরপর একটা, আগেরটা না। এখনো বুঝি নাই মনে হয়, একটু আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো। সাপোজ ধর ডান দিক থেকে বসাচ্ছি, তো ডান দিক থেকে শাখা বসাইছি CS3, তাহলে এরপর একটা শাখা বসা, মানে এরপর একটা ডাবল বন্ড বসা দাও। সাপোজ ধরো বাম দিক থেকে হচ্ছে আমি এখানে সাপোজ ধরো এমন একটা যোগ পাইছি, এভাবে দেখো, এভাবে দেখো, 1 2 3 4 5, 5টা পাইছো তো। সাপোজ ধরো আমি বাম দিক থেকে কাউন্ট করছি শাখা আমি 3 নম্বরে পাইছি, তাহলে আমি ডাবল বন্ড এই জায়গায় বসাই দিই, পরেরটা বসাও, পরেরটা, আগেরটা না, আগেরটা বসাবো না। এরপরে সাপোজ ধরো সি 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 সি, সাপোজ ধরো 2 নাম্বার আমি কি পাইছি, শাখা পাইছি, এখানে বসাই দিব। সাপোজ ধরো 3 নাম্বার পাইছি, এখানে বসাই দিব। সাপোজ ধরো বাম দিক থেকে না ডান দিক থেকে নাম্বারিং করলাম, তাহলে 2 নাম্বারে এই জায়গায় বুঝছে, ডান দিক থেকে নাম্বারিং করছি 1 2, ডান দিক থেকে কখন করি, যখন অ্যালডিহাইড আগে আসে, তাহলে এই জায়গায় ডাবল বন্ড বসাই দিব। এমন কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকবে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি আগে, এবং এক্সেপশনালটা নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, ওকে, এক্সেপশনাল থাকতে পারে, সেটা রাখবে আর কি। ওকে, এখন তাহলে শেষ। আর কথা হচ্ছে যে এখন দিকে গ্রুপে কয়েকটা দিন ইনঅর্গানিক নিয়ে একটু বেশি ক্লাস দিব, ইনঅর্গানিক, কারণ ইনঅর্গানিকটা আসলে পোলাপাইনদের বেশি সমস্যা কিন্তু ইনঅর্গানিকে। আমি তোমাকে বললাম না যে আজকে লুইস ডট স্ট্রাকচারটা পড়াইছিলাম, এখানে কিন্তু তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু অনেক জায়গায় বেসিকে প্রবলেম আছে, আমি শিওর, কেমিক্যাল বন্ডিং থেকে শুরু করে সময়ন প্রভাব, বাফার দ্রবণ। সো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো, তোমরা চাইলে ফার্স্ট ইয়ার কোর্সটা কিন্তু করে ফেলতে পারো, কারণ এই সুযোগে অনলাইনে খুব বড় একটা সুযোগ, করে ফেলতে পারো। কিন্তু যারা আসো তোমরা একটা টাইম বের করে, যারা আসো, কারণ ফার্স্ট ইয়ারে তো আসলে দেখো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের থেকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট একটু বেশি সিরিয়াস থাকবে, কারণ তারা আগে এগুলো পড়ে আসছে, তারা বুঝবে ভালো করে। ফার্স্ট ইয়ারে তো বলবো এখনো কলেজে যায় নাই, আর তাদের কি পড়াশোনা শুরু করবো, তাদের মতো তাদেরকে পড়িয়ে আমি বুঝতেছি না আমি আসলে কি মজাটা পাবো কি না। কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি আগেও পড়াইছিলাম, তো একদম গত বছর তাদের অবস্থা একটু এরকম ছিল, শুরুতে তারা কেমন যেন থাকে, সিরিয়াসনেস একটা বেশি থাকে না। সেকেন্ড ইয়ারে একটু মানে বোঝার চেষ্টা করে যে এরকম। ঠিক আছে, যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।